থাকে কালি লিনাক্স। ঠিক আছে, কালি লিনাক্স কারা ইউজ করে থাকে দাদা? কালি লিনাক্স ইউজ করে থাকে হ্যাকাররা। জেনারেলি হ্যাকাররা কালি লিনাক্স ইউজ করে থাকে। হ্যালো প্রিয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শো আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এই বছর অর্থাৎ 2024-এ ম্যাকাউটের আন্ডারে বিএসসি আইটি ডেটা সায়েন্সে অ্যাডমিশন নিয়েছো বা নেবে বলে ভাবছো এবং জানতে চাইছো যে দাদা বিএসসি ইন আইটি ডেটা সায়েন্সের কি সিলেবাস রয়েছে ম্যাকাউটের আন্ডারে। কারণ ম্যাকাউটের আন্ডারে বিএসসি আইটি ডেটা সায়েন্স তো এখন 4 ইয়ার ডিগ্রি কোর্স হয়ে গেছে। সো 4 ইয়ার ডিগ্রি কোর্সের কি সিলেবাস রয়েছে সেটা সম্পর্কে জানতে চাইছো। প্রতিটা সেমেস্টারে দাদা আমাদের কি কি সাবজেক্টস পড়তে হবে, সাবজেক্টগুলো সম্পর্কে বেসিক ধারণা নিতে চাইছো। দাদা প্রতি সেমেস্টারে যে জেনারেল ইলেকটিভ বাস্কেট রাখা হয়েছে সেখানে সাবজেক্ট কম্বিনেশন কি কি রয়েছে, দাদা এই ক্রেডিট পয়েন্ট গুলো কি, এগুলো সম্পর্কে জানতে চাইছো। তো টেনশন করবার কিচ্ছু নেই, আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আশা রাখছি ভিডিওটা যদি তোমরা শুরু থেকে মন দিয়ে শোনো, ভিডিও শেষে তোমাদের সিলেবাস নিয়ে সমস্তটা ডাউট যদি থেকে থাকে, কোনো প্রকার ডাউট, ঠিক আছে, কোয়ারি, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে একদম সিলেবাস নিয়ে কোনো প্রকারের ডাউট তোমাদের থাকবে না। ঠিক আছে, কোথাও প্রবলেম হবে না, একদম পুরোপুরি বুঝে যাবে ক্রেডিট। ঠিক আছে, সাবজেক্টস গুলো নিয়ে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু কভার আপ হয়ে যাবে ভিডিও শেষে। ঠিক আছে, সো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো একটু মন দিয়ে দেখবে, সো ভিডিও শেষে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাকাউটের বিএসসি আইটি ডেটা সায়েন্সের আমি সিলেবাস খুলে রেখেছি। সো ভিডিওটি শুরু করবার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো সায়ন ভাইকে, ভাইয়ের রিকোয়েস্টের জন্য। ভাই বেশ কয়েকবার আমায় কমেন্ট করে জানিয়েছিল যে দাদা বিএসসি আইটি ডেটা সায়েন্সের সিলেবাস নিয়ে একটা ভিডিও করতে। সো ভিডিও নিয়ে চলে এসেছি ভাই, থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্টের জন্য এবং রিকোয়েস্টের জন্য। যেমনটা দেখতে পাচ্ছ এখানে ম্যাকাউটের বিএসসি আইটি ডেটা সায়েন্সের 4 ইয়ার ডিগ্রি কোর্স হয়েছে এবং তার কিন্তু সিলেবাস এখানে দেখতে পাচ্ছ টোটাল 8খানা সেমেস্টার রয়েছে। ঠিক আছে, তার মানে 4 ইয়ার। এই 4 ইয়ারের যে সিলেবাস সেটা কিন্তু 2023-24 সেশন থেকে কার্যকরী হয়েছে। সো 2023-24 সেশন থেকে কার্যকরী হয়েছে এবং এবছর নেক্সট ইয়ার সবার জন্য কিন্তু এই সিলেবাসই হতে চলেছে বিএসসি আইটি ডেটা সায়েন্সের ক্ষেত্রে। এবং এখানে যে জেনারেল ইলেকটিভ বাকেটস রয়েছে দাদা, সেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে পিডিএফ। তার এখানে পুরো বাস্কেট ই বি সি ডি এগুলো সমস্ত কিন্তু এখানে মেনশন করা রয়েছে এবং তার পাশে সমস্ত সাবজেক্ট লিস্ট কম্বিনেশন দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের চুজ করে নিতে হবে। সো কি চুজ করতে হবে, কোন কোন সাবজেক্ট রাখবে, সেটা তোমাদের কলেজ গাইড করে দেবে। কলেজ যদি তোমার অপশন দিয়ে দেয় তাহলেও তুমি কলেজের টিচারের সাথে বা এইচওডির সাথে, তোমাদের ডিপার্টমেন্টের যে হেড থাকবে ওনাকে বলে তুমি কিন্তু চুজ করে নিতে পারো কোন সাবজেক্ট তোমাদের কলেজে পড়ানো হবে। এটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে যে কোন সাবজেক্ট কলেজে পড়ানো হবে বা কলেজে আছে। তো সেটা প্লিজ কলেজের সাথে কন্ট্যাক্ট করে নেবে, কলেজ তোমায় বলে দেবে। আর যদি অপশন দিয়ে দেয় তাহলে তোমার মন মতো একটা সাবজেক্ট তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, সেটা কলেজ টু কলেজ কিন্তু ভ্যারি করবে, আবার বলছি। সো এই যে পিডিএফ জেনারেল ইলেকটিভ বাস্কেটস এর যে পিডিএফ পুরো লিস্ট সাবজেক্টস এটার পিডিএফ প্লাস সিলেবাসের পিডিএফ এর ডাইরেক্ট ডাউনলোড করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে, অসুবিধার কিছু নেই। ঠিক আছে দাদা, এবার যেমনটা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু মানে পুরো সিলেবাস ডিসকাস করবার আগে বেসিক জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট, টোটাল ক্রেডিট। এই ক্রেডিট 3+2, 3+2, 3-2 এইগুলো কি দাদা? দেখো, নিউ এডুকেশন পলিসি আসার আগে দাদা মার্ক সিস্টেম ছিল, সেখানে নম্বর দেওয়া হতো। যেমন ধরো 70 পেয়েছো 100-র মধ্যে, তো 70 দিয়েছে, বা 60 পেয়েছো তো 60 দিয়েছে, এরকম নাম্বার দেওয়া হতো। সেটা নাম্বার বেস সিস্টেম ছিল আগে, বাট নিউ এডুকেশন পলিসি আসার পর সেটা ক্রেডিট বেস সিস্টেম হয়ে গেছে। এবার ক্রেডিট বেস সিস্টেমের বেনিফিট কি, ক্রেডিট বেস সিস্টেম কেন ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার তোমরা হয়তো শুনেছো এবিসি আইডি কার্ড, যেখানে আমাদের এই যে ক্রেডিট পয়েন্ট এগুলো স্টোর হবে। ঠিক আছে, স্টোর করা হবে, সেটা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কার্ড। সেই কার্ডের মধ্যে আমাদের সমস্ত একাডেমিক ডিটেলস এবং এবিসি আইডি নম্বর থাকে। এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, এবিসি আইডি কার্ড কি, এবিসি ব্যাংক কি, এখানে কার্ড কি করে বানাবে, এই ক্রেডিট সিস্টেমকে কেন ইন্ট্রোডিউস করা হয়েছে, সেখানে ক্রেডিট গুলো কিভাবে স্টোর হবে, কোথায় দেখতে পারবে, কিভাবে দেখতে পারবে, সমস্ত নিয়ে আমি কিন্তু অলরেডি ডিসকাস করেছি এবিসি আইডি কার্ডের ভিডিওতে।
সেই ভিডিওটি বেশ মাসখানেক আগে কিন্তু আমি বানিয়েছিলাম, ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং আমি সাজেস্ট করব প্লিজ তোমরা ভিডিওটি গিয়ে দেখবে, সেখানে কিন্তু তোমাদের আইডিয়া হয়ে যাবে ক্রেডিট কি, ঠিক আছে, কেন ইন্ট্রোডিউস করা হয়েছে, এটার বেনিফিটস কি, ঠিক আছে, অনেক বড় বেনিফিটস রয়েছে, সেটা সেখানে দেখতে পারবে। এই ভিডিওতে যদি বলে দিই তাহলে সিলেবাস নিয়ে যে ডিসকাশন সেগুলো কিন্তু পুরোটা অনেকটাই বড় হয়ে যাবে, কারণ অর্ধেক 30 মিনিট তো আমার ক্রেডিট নিয়ে বলতেই চলে যাবে, ঠিক আছে দাদা। সো এই ভিডিওতে আর ডিটেলসে বলছি না, বাট এখন এটা বলতে পারো যে আগে মার্ক সিস্টেম ছিল, এখন ক্রেডিট সিস্টেম করে দেওয়া হয়েছে, ঠিক আছে দাদা। এবং আমি আবারও বলছি, সাজেস্ট করব প্লিজ তোমরা এবিসি আইডি কার্ড কিভাবে বানাবে এবং সেটা কেন ইন্ট্রোডিউস করা হয়েছে সেই ভিডিওটা দেখে নিও। প্লাস বিবিএ সিলেবাস যে ভিডিওটি বানিয়েছিলাম সেটার স্টার্টিং এর পোর্শনে আমি ক্রেডিট নিয়েও কিন্তু ক্রেডিট পয়েন্ট নিয়েও আলোচনা করছি। তাছাড়াও এই ভিডিওতে আমি বেসিক বলতে পারো তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি, সো দ্যাট তোমাদের বেসিক আইডিয়া হয়ে যায়, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে তোমাদের এক সিনিয়র দাদার রেজাল্ট, ঠিক আছে, বিসিএ তে পড়ছেন উনি, এবং ওনার সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট। এটা সেকেন্ড সেমিস্টারে দেখতে পাচ্ছ, সেকেন্ড সেমিস্টার এসসিজিপি, সেমিস্টার ওয়াইজ গ্রেডিং পয়েন্ট, ঠিক আছে। তো এই যে সেমিস্টার ওয়াইজ ওনার যে পয়েন্ট এসছে 7 সিজিপিএ এসসিজিপিএ এসেছে। এবার এখানে দেখতে পাচ্ছ লেটার গ্রেড, ক্রেডিট পয়েন্টস, ক্রেডিট। এবার যেমন তোমাদের এখানে ফার্স্ট সেমিস্টারে কি রয়েছে দাদা, প্রিন্সিপাল ম্যানেজমেন্টে কত ক্রেডিটস রয়েছে, 3 ক্রেডিটস রয়েছে। এবার সেম তুমি দেখবে তোমার সিনিয়র দাদার যে রয়েছে এখানে কম্পিউটার আর্কিটেকচারে ক্রেডিট 3 রয়েছে। ক্রেডিট কত রয়েছে দাদা, 3 ক্রেডিটস রয়েছে। এবং উনি কত পয়েন্টস এনেছেন, 7 পয়েন্ট। এবার 7 পয়েন্ট কি করে আনে, এটা তুমি দেখতে পারবে তোমাদের যে রেজাল্ট আছে, রেজাল্টের যখন তোমরা পাবে, রেজাল্টের পেছনে কিন্তু এরকম রেজাল্ট পাবে, পেছনে থাকে, ঠিক আছে, সেখানে লেখা থাকে 60% থেকে 70%-এর মাঝখানে স্কোর করলে, ঠিক আছে, সাবজেক্টে, থিওরি সাবজেক্টে 60 to 70% যদি তুমি স্কোর করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার 7 পয়েন্ট তৈরি হয়, ঠিক আছে। তো 7 পয়েন্ট, এই পয়েন্টকে ক্রেডিটের সাথে গুণ করা, কত ক্রেডিট, এই সাবজেক্টে তুমি এক্সামে 7 পয়েন্ট এনেছো, মানে 60 to 70%-এর মাঝে তুমি নম্বর করেছো, তাই তুমি 7 পয়েন্ট পেয়েছো। এবং ক্রেডিট সেই সাবজেক্টে নির্ধারিত একটি ক্রেডিট রয়েছে 3, ঠিক আছে, সেটা চেঞ্জ হবে না, সেটা মানে সেটা কিন্তু ফিক্সড, সেই ক্রেডিট ফিক্স, যে কম্পিউটার আর্কিটেকচারে 3 ক্রেডিট, ঠিক আছে, ফিক্স একদম নির্ধারিত করে দেওয়া হয়েছে। তো 3 দিয়ে 7কে গুণ করা হলো, তোমার ক্ষেত্রে 7 হলো, ফ্রেন্ডের ক্ষেত্রে 6 হতে পারে, বা অন্য ফ্রেন্ডের ক্ষেত্রে 8 হতে পারে। তো এটা ভ্যারি করবে, তুমি যতটা পার্সেন্টেজ আনবে, ঠিক আছে, এক্সামে। তো সেটা দিয়ে 3 গুণ করা হলো ক্রেডিট, দেন কত, 7 দিয়ে 3 7 21, 21, ঠিক আছে, 21 ক্রেডিট পয়েন্ট। এবার দেখো এখানে পয়েন্ট ক্রেডিট, সো দুটো মাল্টিপ্লাই করলে এখন হয়ে গেল ক্রেডিট পয়েন্ট, 21 ক্রেডিট পয়েন্ট। এবং এইগুলোকে সমস্ত সাবজেক্টের ক্রেডিট পয়েন্ট যোগ করে টোটাল বের করা হয়েছে 172 ক্রেডিট পয়েন্টস, এবং সেটার উপরে বেস করে ওনার সিজিপিএ তৈরি করা হয়েছে এবং ওনার রেজাল্ট হয়েছে পাস, ঠিক আছে দাদা, আই হোপ ক্লিয়ার। এবং টোটাল ক্রেডিট 22, টোটাল ক্রেডিট উনি আর্ন করেছেন 22 ক্রেডিটস, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে। আর ক্রেডিট পয়েন্ট আর্ন করেছেন 172 ক্রেডিট পয়েন্ট। এইগুলো তোমাদের এবিসি আইডি কার্ডে স্টোর করা হয়। এবং এবিসি আইডি কার্ড বানানোর যে প্রসেস সেটা কিন্তু অলরেডি আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো আবারও বলছি, আমি সাজেস্ট করবো প্লিজ সময় করে সেটা দেখে নিও, সম্পূর্ণ আইডিয়া কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, খুব ভালো করে ডিটেলস আমি এক্সপ্লেন করেছি ওখানে। এই ছিল পুরো বেসিক ক্রেডিট পয়েন্ট এবং কিভাবে ক্রেডিট পয়েন্ট তৈরি করা হয়। এরকমই কিন্তু তোমাদের রেজাল্ট আসবে, সেটা বিসি হতে পারে, বিএসসি আইটি হতে পারে, বিবিএ হতে পারে, বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হতে পারে। তুমি ম্যাকআউটের আন্ডারে যে কোনো কোর্সে পড়লেই তোমাকে কিন্তু এরকম রেজাল্ট তোমাকে দেবে, এবং এভাবে কিন্তু তোমাদের তৈরি হবে, ঠিক আছে, সিজিপি এভাবে তৈরি হবে, আর এভাবে সমস্ত ক্রেডিট পয়েন্ট ক্যালকুলেট করা হয়। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার ক্রেডিট পয়েন্ট, আর কোনো মানে ডাউটস নেই এটা নিয়ে। স্টিল যদি থেকে থাকে আবারও বলছি কিন্তু ভিডিওটি দেখতে, ঠিক আছে,
কেন বারবার করে আমি ভিডিওটি দেখার কথা বলছি, কারণ ওই ভিডিওতে অনেকটা আমি ডিসকাস করেছি এবিসি আইডি কার্ড নিয়ে। ওটা দেখলে কিন্তু এই ক্রেডিট পয়েন্ট নিয়ে তোমাদের আর কনফিউশন একদম থাকবে না, ঠিক আছে? কারণ এগুলো তো প্রত্যেকটাতে লেখা রয়েছে, তাই না দাদা? সো তখন তুমি দেখতে পাচ্ছ ক্রেডিটস গুলো, সো সেগুলো কনফিউজিং হতে পারে, যেখানে 3-2, 3-2, 5-2 কি লেখা রয়েছে। আই হোপ এখন একটু বেসিক আইডিয়া হয়ে গেছে যেগুলো ক্রেডিট পয়েন্ট, এবং এগুলো তোমার পয়েন্টের সাথে মাল্টিপ্লাই করে তোমার টোটাল রেজাল্ট বের করা হবে। যেমন টোটাল ক্রেডিট 22। এবার ফার্স্ট সাবজেক্ট কি হয়েছে, ফান্ডামেন্টাল অফ প্রোগ্রামিং ইউজিং সি। সো যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রোগ্রামিং এর ফাউন্ডেশন তৈরি করা হবে, তাই ফার্স্ট সাবজেক্ট রয়েছে ফান্ডামেন্টাল অফ প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর বেসিক ফান্ডামেন্টাল তোমাদের শেখানো হবে ইউজিং সি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে ইউজ করে। ওয়াই দাদা সি অনলি, কেন নয় পাইথন, জাভা এগুলো নয়, কেন কেন সি? দেখো, সি ল্যাঙ্গুয়েজকে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন? কারণ এই ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজকে ইনফ্লুয়েন্স করেছে, ঠিক আছে? সো সি ল্যাঙ্গুয়েজকে বেসিক ল্যাঙ্গুয়েজ ধরা হয়, এবং এটার থেকেই কিন্তু সবার ফাউন্ডেশন তৈরি করা হয়। সেটা তুমি বিটেক কম্পিউটার সায়েন্সে বলো বা অন্য কোনো টেকনিক্যাল কোর্স বলো, সবার স্টার্টিং যে প্রোগ্রামিং কনসেপ্ট গুলো স্টার্ট করা হয় সেটা সি দিয়েই স্টার্ট করা হয়। কারণ সেখান থেকে তারা অনেকটা শিখতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করছে, কি অ্যাকচুয়ালি এটার বিষয়গুলো রয়েছে, ঠিক আছে? প্রিন্ট কিভাবে করাতে হয়, ফর লুপ, ঠিক আছে, ইফ এলস এগুলো কি, ঠিক আছে? এই কনসেপ্ট গুলো যখন তোমরা ফাউন্ডেশন বা কনসেপ্ট বুঝে যাবে প্রোগ্রামিং এর, প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি, কিভাবে আমরা কম্পিউটারের সাথে কথা বলছি প্রোগ্রামিং এর থ্রু, ঠিক আছে, এই বিষয়গুলো যখন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তখন তোমাদের ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে প্রোগ্রামিং। তখন তোমাদের কাছে আর কিছু ম্যাটার করছে না যে তুমি কোনটাতে শিখেছো, তখন এটাই ম্যাটার করছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার, তোমার কনসেপ্ট ক্লিয়ার। এখন তুমি চাইলে পাইথন ইজিলি শিখে নিতে পারবে, জাভাও শিখে নিতে পারবে, সি প্লাস প্লাসও শিখে নিতে পারবে, তখন ইজি হবে তোমার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা। বাট কনসেপ্ট আগে আমাদের ক্লিয়ার করতে হবে, তার জন্য স্টার্টিং যে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে সেটা সি নেওয়া হয়েছে, ঠিক আছে? এবং সি কে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। সো এমন নয় যে তুমি সারা জীবন সি ইউজ করবে বা পরবর্তী সেমিস্টার গুলোতে তোমাদের সি শেখানো হবে, এমন নয়। সি দিয়ে তোমাদের শুরু করা হচ্ছে, ঠিক আছে? যেমন হতেই পারে যে তুমি যখন গাড়ি চালানো শিখছো, তুমি তো সব থেকে আগেই তুমি ল্যাম্বরগিনি বা অডি, জ্যাগুয়ার এরকম দামি দামি কার দিয়ে স্টার্ট করবে না, বা হাইফাই কোনো টেকনোলজি যেমন টেসলা ইভি বাইক, ইলেকট্রিক ভেহিকেল গুলো আসছে, টাটার আসছে ইলেকট্রিক কারগুলো, সেগুলো তুমি শেখা স্টার্ট করবে। তুমি বেসিক বেসিক গাড়ি দিয়ে স্টার্ট করবে শেখা, ঠিক আছে? কি কাজ, সেগুলো কিভাবে কাজ করে, স্টিয়ারিং কিভাবে ঘোরাচ্ছো, ঠিক আছে, গিয়ার কি করে চেঞ্জ করছো, এই বেসিক জিনিসগুলো তুমি আগে গাড়ি দিয়ে, একটু বেসিক গাড়ি দিয়ে শিখছো। তারপর যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, তখন তুমি ল্যাম্বরগিনি, অডি, জ্যাগুয়ার, বিএমডব্লিউ সমস্ত কার কিন্তু চালাতে পারবে, ঠিক আছে? তখন সেগুলো ম্যাটার করবে না। তো বেসিক আগে তোমাকে শিখতে হবে। বেসিক শিখে নিয়ে তখন তুমি তোমার যেটা প্রজেক্টে লাগবে তুমি সেটা করে নেবে, ঠিক আছে? কারণ পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে আরো হতেই পারে ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টে কাজ করবে, ডিফারেন্ট প্রজেক্টে ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকবে। কেউ কোনো ক্লায়েন্ট আসবেন, কাস্টমার থাকবেন, তিনি বলবেন যে আমায় সফটওয়্যারটা জাভা ল্যাঙ্গুয়েজে বানাতে হবে, মানে জাভাতে বানাতে বলবে, তো তোমায় জাভাতে করতে হবে। কেউ বলবে পাইথনে করতে হবে। কেউ বলবে ধরো হয়তো সি প্লাস প্লাসে করতে, সি প্লাস প্লাসে করবে। তো যে যেরকম করে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেবে, রিকোয়ারমেন্ট বলবে, সেই অনুসারে তোমার সেগুলো করতে হবে। এবং সেগুলো করার জন্য বা শেখার জন্য, ঠিক আছে, কুইকলি শেখার জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই সি কে রাখা হয়েছে, তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে, তারপরে ইজিলি তোমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারবে, ইজিলি হয়ে যাবে। তাই বলতে পারো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে। এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমরা মেনলি কি করছো, দাদা আমরা কম্পিউটারের সাথে কথা বলছি, কোনো কাজ করাতে চাচ্ছি, ঠিক আছে? ধরো আমরা তো আমরা আমরা তো যেমন বুঝতে পারছি, আমরা বেঙ্গলিতে কথা বলছি বা ইংরেজিতে কথা বলছি, হিন্দিতে কথা বলছি। তো এবার কম্পিউটার তো বেঙ্গলি, হিন্দি এই সমস্ত কিছু বোঝে না। তো তুমি তাকে বলছো কম্পিউটার তুমি আমার জন্য আমার নাম টাইপ করো, ঠিক আছে? তুমি কম্পিউটারকে বলেছো। এবার তুমি বলবে যে আমি তো কিবোর্ডে টাইপ করে লিখে দিতে পারি, বাট তুমি সেই কোনো একটা পার্টিকুলার কাজ ওকে করাতেই চাইছো, ঠিক আছে, কন্টিনিউয়াসলি করাতে চাইছো। তো সেক্ষেত্রে তুমি কোড করবে।
ঠিক আছে, তুমি প্রোগ্রাম করবে, প্রোগ্রাম করে তাকে বলেছো যে তুমি আমার জন্য এই এই কাজগুলো করবে। সো যখন তুমি ওই প্রোগ্রাম করে দিয়েছো, ও তোমার জন্য কিন্তু সেই সেই কাজগুলো করতে থাকবে। যদি তুমি কিছু নাও করো, ঠিক আছে, তুমি যেমন টাইপ করছো, তুমি টাইপ না করলেও ওই কোডটা যতক্ষণ রান করবে অটোমেটিক তোমার জন্য ওই কাজগুলো কিন্তু করতে থাকবে। কেন, তুমি তাকে আগের থেকে আদেশ দিয়ে রেখেছো এবং সেইভাবে তুমি তাকে বলে রেখেছো। তো এই যে জিনিসগুলো তুমি করছো, ঠিক আছে, এইগুলো কথা বলছো কম্পিউটারের সাথে, এগুলো কম্পিউটারের ভাষাতে কথা বলবে। তুমি আমেরিকাতে গেলে ইংরেজিতে কথা বলবে তাদের সাথে, এমন তো নয় তাদের সাথে তুমি আহ, নেপালিতে বা বেঙ্গলিতে কথা বলবে, তারা তো সেগুলো জানে না। তারা জানে হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো তাদের সাথে আমি কথা বলতে হলে ইংলিশে শিখতে হবে। যেরকম কম্পিউটার তো আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ জানে না, তারা তাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে পারো বা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ তারা জানে। তো সেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারা জানে। তো সেটাকে তারা বুঝতে পারে। তো আমাদেরকে তাদের ল্যাঙ্গুয়েজ শিখে তাদের সাথে কথা বলতে হবে। যেমন আমরা আমেরিকান সিটিজেন বা আমেরিকায় যারা রয়েছে তাদের সাথে কথা বলতে হলে ইংরেজি শিখে তাদের সাথে কথা বলি, সেরকম এই কম্পিউটারের সাথে কথা বললে তাহলে আমরা প্রোগ্রামিং শিখে কম্পিউটারের সাথে কথা বলি। আই হোপ তোমাদের ক্লিয়ার করতে পেরেছি প্রোগ্রামিং এবং সি এই সমস্ত বিষয়গুলো স্টার্ট করবে শিখে যাবে। সো আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। এটা ল্যাব হবে দাদা, ল্যাব মানে প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আরো অনেকবার তোমরা ল্যাব শুনবে। ল্যাব মানে তোমাদের প্র্যাকটিক্যাল রুম থাকবে, সেখানে গিয়ে প্র্যাকটিক্যাল হবে। তো এটার প্রথমে থিওরি করানো হবে, থিওরি ক্লাস হবে এবং তোমাদের কলেজের তরফ থেকে রুটিন প্রোভাইড করে দেবে এবং সেখানে লেখা থাকবে 2 দিন বা 1 দিন করে তোমাদের পার্টিকুলার এক দিনে পার্টিকুলার সময় ল্যাব হবে, ঠিক আছে। তো একটা পার্টিকুলার ল্যাব থাকবে যেখানে গিয়ে তোমাদের ল্যাব করতে হবে, মানে প্র্যাকটিক্যাল করতে হবে। সো ল্যাব রুমে গিয়ে, সো এখানে তোমাদের ল্যাবে প্র্যাকটিক্যাল রুমে কম্পিউটার থাকবে যেখানে গিয়ে তোমাদের প্রোগ্রামিং করতে হবে, ঠিক আছে। টিচার যে যা যা বলেছেন বা যা যা ইনস্ট্রাকশন থাকবে সেই অনুযায়ী তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। এটা নিয়ে টেনশন নেই, খুবই ইজি হবে, খুবই ফান, ইন্টারেস্টিং, ঠিক আছে, প্র্যাকটিক্যাল হয়ে থাকে। সো সেটাতেও এনজয় করতে চলেছো, টেনশনের কিছু নেই। সো এটা তোমাদের সি ল্যাব বা প্রোগ্রামিং ল্যাব গিয়ে তোমরা করবে, ঠিক আছে। ল্যাব মানেই প্র্যাকটিক্যাল। সো পরবর্তীতে আমি ল্যাব বলবো, সো এটা থেকে বুঝে যাবে যে দাদা প্র্যাকটিক্যালের কথা বলছে, ঠিক আছে, যেটা তোমাদের আলাদা রুমে হবে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল রুমে হবে। সো এটা রয়েছে। সো প্র্যাকটিক্যালের জন্য তোমাদের প্র্যাকটিক্যাল, আবার আরেকটা জিনিস যেটা বলিনি, প্র্যাকটিক্যাল যখন হবে প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিক্যাল এক্সাম হবে, ঠিক আছে। যখন ফাইনাল এক্সাম, তোমাদের থিওরি পেপারের ফাইনাল এক্সাম হবে, ঠিক আছে, থিওরি এক্সামের ফাইনাল এক্সাম, থিওরি পেপারের ফাইনাল এক্সাম হবে এবং প্র্যাকটিক্যালেরও কিন্তু ফাইনাল প্র্যাকটিক্যাল এক্সাম হবে। সো এইগুলোর জন্য কিন্তু প্র্যাকটিক্যালের কোনো প্র্যাকটিক্যাল গুলোর জন্য কিন্তু মাঝখানে কোনো মৌখিক বা এরকম কিছু এক্সাম হবে না, ঠিক আছে। থিওরি পেপারের জন্য ইন্টারনাল এক্সাম মানে কলেজের মধ্যে এক্সাম হবে, যেটা কলেজ খাতা দেখবে, কলেজের কাছে নাম্বার থাকবে। তাছাড়াও পিপিটি রয়েছে, অ্যাসাইনমেন্ট রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। সিএ যেমন হচ্ছে আমি বলছি, CA1 রয়েছে, CA1, CA2, CA3 এগুলো রয়েছে, যেগুলোতে তোমাদের কি করা হবে, নম্বর কলেজ থেকে দেওয়া হবে। পিপিটি, তারপরে হাতে লিখে অ্যাসাইনমেন্ট সাবমিট করা, এগুলো রয়েছে, যেগুলো কলেজের হাতেই থাকে, কলেজ খুব ভালো নম্বর দিয়ে দেয়। টেনশন খালি একটা জিনিসের নিতে হয়, সেটা হচ্ছে ফাইনাল এক্সাম, কারণ সেটা কলেজের হাতে থাকে না, ইউনিভার্সিটি হাতেই থাকে, ঠিক আছে। পুরোপুরি ভাবে ইউনিভার্সিটি সেখানে কোশ্চেন করবে এবং পার্টিকুলার একদিনে তোমাদের ফাইনাল এক্সাম হবে। ফাইনাল এক্সামে তোমাদের কিন্তু নম্বর করতে হয়, বাকিগুলো কিন্তু কলেজ খুব ভালো করে নম্বর দিয়ে দেয়। ইন্টারনালি বলো, বাকি অ্যাসাইনমেন্ট, পিপিটি, এগুলো তো ভরে ভরে নাম্বার দেয়, ঠিক আছে, ওগুলো নিয়ে টেনশন নেই। ফাইনালে ভালো করে পড়ে যাবে। সো ওখানেই মেনলি টেনশনটা থাকে, ওখানে ভালো করে পড়ে যাবে, ভালো করে পড়লে ইজিলি ভালো স্কোর করে নিতে পারবে, কারণ সেখানে তো কলেজের হাত থাকে না, পুরোটাই ইউনিভার্সিটির কাছে থাকে। সো সেটা দেখে নেবে এবং সেই পেপারে তোমাদেরকে কতটা ক্রেডিট রাখা হবে দাদা, সেই পেপারে তোমাদের রাখা হয়েছে 3 ক্রেডিট, ঠিক আছে। এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে, তার মাঝখানে কোনো প্রকার এক্সাম, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল এক্সাম। এবং সেই প্র্যাকটিক্যাল এক্সামে 2 ক্রেডিট পয়েন্টস রয়েছে, 2 ক্রেডিটস। সো 2 ক্রেডিট পয়েন্ট তোমাদের ডাইরেক্ট প্র্যাকটিক্যাল এক্সাম হবে, সেখানে প্র্যাকটিক্যাল এক্সাম দেবে, ফাইনাল প্র্যাকটিক্যাল, মানে তার মাঝখানে কোনো বলতে পারো কোনো টেস্ট বা কিচ্ছু হবে না, ফাইনাল একদম হবে, ঠিক আছে। কলেজের টিচার যদি করান করান, সে করায়, বাট এরকম কিন্তু কিছু নেই। বেশিরভাগ কলেজে ডাইরেক্ট ফাইনাল এক্সাম হয়ে থাকে প্র্যাকটিক্যালের। তো সেখানে 2 ক্রেডিট দেওয়া হবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। পরবর্তীতে আমি ল্যাব নিয়ে কথা বলবো, সো বুঝে যাবে প্র্যাকটিক্যাল এবং সেভাবেই তোমাদের ডাইরেক্ট এক্সাম হবে। এগুলো সমস্ত ল্যাব যতগুলো আমরা ডিসকাস করব পুরো সিলেবাসে সবার জন্য কিন্তু সেম হতে চলেছে। সো আই হোপ ক্লিয়ার দাদা।
এবার এটা তো হয়ে গেল আমাদের সাবজেক্ট 1। সাবজেক্ট 2 তে কি রয়েছে, ডিজিটাল ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ইলেকট্রনিক্স এর ল্যাব। ডিজিটাল ইলেকট্রনিক্স, যেহেতু দেখো কম্পিউটার একটা ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট, রাইট? তো ডিজিটাল ইলেকট্রনিক্স এ বিভিন্ন যেমন গেট রয়েছে, ঠিক আছে, অ্যান্ড গেট, অর গেট, নর গেট। তোমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো, ফিজিক্সে তোমরা অলরেডি পড়েছো অ্যান্ড গেট, অর গেট, নর গেট, সেগুলোর কম্বিনেশন ইউজ করে ডিফারেন্ট গেট তৈরি করা, সেগুলো কেন আনা হয়েছে, ঠিক আছে। সেই ডিজিটাল সার্কিটে ইলেকট্রনিক্স কোম্পানিটা আমরা ডিফারেন্ট গেট ইউজ করে থাকি, ডিফারেন্ট আইসি সার্কিট ইউজ করে থাকি। তো যেহেতু বলতে পারো ডিজিটাল ইলেকট্রনিক্স কম্পিউটারের সাথে, কম্পিউটারের মধ্যে রয়েছে, তাই তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স রিলেটেড কিন্তু তোমাদের ধারণা দেওয়া হবে, যেখানে তোমরা ডিজিটাল কম্পোনেন্টস গুলো নিয়ে পড়বে, ডিজিটাল কম্পোনেন্টস এর মধ্যে কি করে গেটস গুলো কাজ করছে, ঠিক আছে। এই বেসিক জিনিসগুলো তোমাদের ধারণা দেওয়া হবে। এবং এদের যে ল্যাব বা প্র্যাকটিক্যাল হবে, সেখানে ডিফারেন্ট আইসি ইউজ করে ডিফারেন্ট গেট তৈরি করা, ঠিক আছে, দেন ওটার ইনপুট দিয়ে আউটপুট চেক করা, এইগুলো কিন্তু তোমরা করতে চলেছো। খুবই ইন্টারেস্টিং এবং ফান হতে চলেছে। টেনশন করবার কিছু নেই, থিওরি ক্লাসেস গুলো যদি ভালো করে করো, ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে। অনলাইনে তো অনেক রিসোর্সেস রয়েছে, ইজিলি করে নেবে, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু। প্র্যাকটিক্যালও ভালো করে অ্যাটেন্ড করবে। প্র্যাকটিক্যাল একদম, যতদিন প্র্যাকটিক্যাল হবে প্র্যাকটিক্যাল গুলো অ্যাটেন্ড করে যাবে, প্র্যাকটিক্যালে একদম ভরে ভরে নাম্বার দেবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ভালো অ্যাটেন্ড করবে, ক্লাসেস করবে, একদম ইজিলি করতে পারবে, অসুবিধার কিন্তু কিছু নেই, ঠিক আছে। আই হোপ দাদা ক্লিয়ার করতে পেরেছি। দেন মাইনর সাবজেক্টস এর মধ্যে এখানে মাইনর রয়েছে ইন্টারডিসিপ্লিনারি, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট, স্কিল এনহ্যান্সমেন্ট, কমন ভ্যালু অ্যাডেড কোর্সেস। মাইনর কোর্সের মধ্যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল ম্যানেজমেন্ট। এই যে মাইনর সেকশনটা দেখছো, পরবর্তীতে আমি যতগুলো মাইনর সেকশনে যতগুলো কোর্স আমি কথা বলবো সেমিস্টার ওয়াইজ, সমস্ত কিন্তু ম্যানেজমেন্টের কোর্স। এবার যেমন বিবিএ এর ক্ষেত্রে, বিবিএ এমবিএ এর ক্ষেত্রেও যেমন আইটি টুলস, ঠিক আছে, কম্পিউটার কিছু বেসিক্স থাকে, ঠিক আছে, প্রোগ্রামিং কিছু কিছু থাকে, সেক্ষেত্রে পাইথন কে শেখানো হয়। তো এইরকম বেসিক যে প্রোগ্রামিং, বেসিক আইটি টুলস শেখানো হয়, আইটির কিছু সাবজেক্ট সেখানে থাকে বিবিএ এমবিএ এর ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেরকমই ম্যানেজমেন্টের কিছু সাবজেক্টস কিন্তু তোমাদেরকে সিলেবাসে রাখা হয়েছে। তো এই মাইনাস সেকশনে সমস্ত ফার্স্ট সেম থেকে শুরু করে 8th সেম অবধি সমস্ত সাবজেক্টস গুলো কিন্তু ম্যানেজমেন্টের সাবজেক্ট, ঠিক আছে। থিওরি সাবজেক্টস, এটা নিয়ে টেনশন করবার কিছু নেই। এখানে তোমার সামান্য ম্যাথ থাকতে পারে, যদি তোমরা করে থাকো, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি করতে পারো, ইজিলি করে নেবে, ঠিক আছে। ওগুলো বেসিক ক্যালকুলেশন থাকবে, সেগুলো ইজিলি করে নিতে পারবে। আর মেনলি থিওরি থাকে, সো অসুবিধার কিছু নেই, করে নিতে পারবে। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, যেখানে ম্যানেজমেন্টের প্রিন্সিপাল গুলো তোমাদের শেখানো হবে। এবং টোটাল ক্রেডিটস কত দাদা? টোটাল ক্রেডিটস হচ্ছে 3 ক্রেডিটস রয়েছে। আই হোপ ক্লিয়ার। এবার ইন্টারডিসিপ্লিনারি কোর্সের মধ্যে দাদা কি কি রয়েছে? এনি ওয়ান ফ্রম জি বাস্কেটস, বাস্কেট এ অর ডি 3 ক্রেডিটস, ঠিক আছে। এ অর ডি এর মধ্যে থেকে যে কোনো একটি। এবার এনি ওয়ান ফ্রম জিই বাস্কেট, বাস্কেট এ অর ডি। সো এ অর ডি এর মধ্যে থেকে যে কোনো একটি নিতে হবে। যেমন তোমার ধরো এ আর ডি, এই যে আমি এ আর ডি খুলছি এখানে, এই যে দেখো এ ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, আর এ আর বি, ঠিক আছে, এই যে এ আর ডি, সরি এ আর ডি, এ আর ডি, ইয়েস, লাইব্রেরি ইনফরমেশন এন্ড মিডিয়া সায়েন্স। তো এ আর ডি এখান থেকে যেটা তোমাদের কলেজে বলবে, যেমনটা স্টার্টিং এ বলেছি, কলেজ যেটা সাজেস্ট করবে সেটা নিয়ে নেবে, কলেজ এখানে গাইড করে দেবে, ঠিক আছে। আর যদি কলেজ বলে দেয় তোমার মন মতো নিয়ে নিতে, এখান থেকে মন মতো তুমি সাবজেক্ট চুজ করে নিয়ে নেবে, ঠিক আছে, সেই অপশনটা কিন্তু রয়েছে। আর এই পিডিএফ ডাউনলোড করবার লিংক পেয়ে যাবে ডিসক্রিপশনের কমেন্ট বক্সে, ডাউনলোড করে দেখে নেবে কোন সাবজেক্টস গুলো তোমার ভালো লাগছে, কোনটা নেবে। সাধারণত এটাই হয়ে থাকে, কলেজ সাজেস্ট করে দেয় যে এই সাবজেক্টটা নেবে, এটা কলেজে রয়েছে, কলেজে পড়াবে। কারণ সেটা কলেজ টু কলেজ ভ্যারি করবে, কোন সাবজেক্টটা জন্য টিচার রয়েছে পড়াবে, ঠিক আছে, সেটাও ভ্যারি করছে। সো সেটা কলেজ তোমাকে গাইড করে দেবে, এটা নিয়ে টেনশন করবার কিছু নেই। এবার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে, পরবর্তী যে সাবজেক্ট সেটা হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট। অ্যাবিলিটি এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে দাদা যে সাবজেক্টটা রাখা হয়েছে 2 ক্রেডিটস রয়েছে, সেটা ইংলিশ এন্ড প্রফেশনাল কমিউনিকেশন। দেখো পরবর্তীতে তোমরা কর্পোরেট সেক্টরে কাজ করবে, মানে প্রাইভেট ইন্ডাস্ট্রিতে কাজ করবে। এবার প্রাইভেটের ক্ষেত্রে কি হয়, প্রফেশনাল কমিউনিকেশন মেনটেন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো প্রফেশনালিজম কিভাবে মেনটেন করবে, বসের সাথে কথা বলতে, জুনিয়রের সাথে, নিজের সমবয়সীদের সাথে, ঠিক আছে, কোম্পানির মধ্যে কিভাবে কথা বলবে, প্রফেশনালিজম কিভাবে মেনটেন করবে, প্রফেশনাল কমিউনিকেশন, তাদের সাথে কথাবার্তা কিভাবে বলবে, এই জিনিসগুলো ইংলিশের মাধ্যমে কিভাবে
করবে সেই বিষয়গুলো কিন্তু এখানে শেখানো হবে, ঠিক আছে। তো এখানে বলতে পারো মিক্সচার রয়েছে ইংলিশ প্লাস কমিউনিকেশন। সো কমিউনিকেশন স্কিল প্লাস ইংলিশ, এই দুটোর মিক্সচার এখানে তোমাদের রয়েছে। তো ইংলিশ ইউজ করে ইংলিশের মাধ্যমে কমিউনিকেশন স্কিল শেখানো হবে। দেখো কমিউনিকেশন স্কিল আর ইংলিশ কিন্তু দুটো ডিফারেন্ট। অনেকেই কিন্তু কমিউনিকেশন স্কিল ইংলিশ ইংলিশকে মানে ইংলিশ শেখাই হচ্ছে মানে ইংলিশে বলা কমিউনিকেশন স্কিল, এটা ভেবে নেয়। দেখো কমিউনিকেশন স্কিল আর ইংলিশ দুটো ডিফারেন্ট। ইংলিশ বলতে পারা আর কমিউনিকেশন স্কিল দুটো একদম ভিন্ন জিনিস। সো এখানে জাস্ট তোমাদের ইংলিশের থ্রু কিভাবে কমিউনিকেট করবে এবং কমিউনিকেশন যে স্কিল সেটাকে বেটার করবে সেটা শেখানো হবে, ঠিক আছে। সো দুটোতে কনফিউজ হবে না। ইংলিশ বলা বলতে পারা সেটা আর কমিউনিকেশন স্কিল দুটো আলাদা, এবং এই দুটো ইউজ করে কিভাবে কমিউনিকেশনকে বেটার করবে সেটাই কিন্তু এখানে শেখানো হবে। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি দাদা। এবার 2 ক্রেডিটস এখানে রয়েছে। স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে দাদা লাইফ স্কিলস অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট। লাইফ স্কিলের মধ্যে কি কি রয়েছে? এমপ্যাথি রয়েছে, সিম্প্যাথি রয়েছে, দেন তোমার কমিউনিকেশন স্কিল রয়েছে, স্ট্রেস ম্যানেজমেন্ট রয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে, ঠিক আছে, প্রবলেম সলভিং স্কিল রয়েছে। এই ডিফারেন্ট ডিফারেন্ট সফট স্কিল বলতে পারো, যেগুলো আমাদের লাইফের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট স্কিল অনেকটা। যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে, কার প্রতি সিম্প্যাথি দেখানো, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট স্কিল। এবং আমাদের যে পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, সেটার কিভাবে আমরা বিকাশ ঘটাতে পারি সেই জিনিসগুলো ওভারঅল কিন্তু তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট এই সেকশনে যে সাবজেক্টস গুলো রয়েছে, লাইফ স্কিলস অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এখানে শেখানো হবে। এবং এটার জন্য 2 ক্রেডিট নির্ধারিত করে দেওয়া হয়েছে। এবার পরবর্তী যেটা রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দাদা কি রয়েছে? যোগা, হেলথ, ওয়েলনেস, স্পোর্টস রয়েছে। জেনারেলি যোগা, হেলথ, ওয়েলনেস এগুলো তো রয়েছে এখানে, বাট ইন রিয়ালিটি কলেজের মধ্যে কিন্তু খুব কমই হয়ে থাকে। যদি তোমাদের কলেজে হয়ে থাকে খুবই ভালো বিষয়। যোগা, হেলথ এগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদেরই হেল্প করবে। হয়ে যদি কলেজের তরফ থেকে করানো তো খুব খুব ভালো হয়ে মানে বিষয়টা। যদি করানো না হয় তাহলেও মানে তোমাদের ক্রেডিটটা দিয়ে দেওয়া হয়। জেনারেলি অনেক সময় এটা দেখা যায় রিয়ালিটি মানে এখানে তো সিলেবাসে রয়েছে বাট রিয়ালিটিতে করানো হয় না, ঠিক আছে, জাস্ট নাম্বার দিয়ে ওটাকে কভার আপ করে দেওয়া হয়। বাট যদি হয় খুব ভালো হবে, না হলেও তোমাদের কিন্তু ক্রেডিটটা দিয়ে দেবে কলেজের থেকে। এটা ছিল আমাদের কমন ভ্যালু এডেড কোর্স যোগা, হেলথ, ওয়েলনেস নিয়ে। এরপরে পরবর্তী যে সেমেস্টার রয়েছে, এবার টোটাল ক্রেডিট তোমরা দেখে নিয়েছো, টোটাল ক্রেডিট কত দাদা? 22। এবার এটা ক্রেডিট পয়েন্ট নয়, কিন্তু এটা টোটাল ক্রেডিটস অনলি। টোটাল ক্রেডিট পয়েন্ট এটার সাথে মাল্টিপ্লাই করে ক্রেডিট পয়েন্টস বের করা হবে, ঠিক আছে। সো সেটা তোমরা রেজাল্টে দেখে নিতে পারবে যখন তোমাদের এক্সাম শেষে রেজাল্ট চলে আসবে। যেমনটা তোমরা তোমাদের সিনিয়র দাদাদের এই যে রেজাল্টটা দেখলে এখান থেকে, সেরকম ভাবেই তোমাদের আসবে। এরপরে সেকেন্ড সেমিস্টারে কি রয়েছে দাদা? সেকেন্ড সেমিস্টারে ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স এবং ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স ল্যাব। এখানে যে সাবজেক্ট, সেখানে সাবজেক্টের যে থিওরি সাবজেক্টের ফাইনাল এক্সাম হবে, সেখানে টোটাল ক্রেডিট 3 এবং এর ল্যাবে 2, ঠিক আছে। এবং স্টাডি অফ কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, এখানে কিন্তু ল্যাব নেই, এখানে টোটাল থিওরি সাবজেক্টস রয়েছে এবং থিওরি তোমার পেপার হবে এবং সেখানে 5 ক্রেডিট পয়েন্ট মানে 5 ক্রেডিট তোমার এখানে কিন্তু রয়েছে, এটা পাবে। এবার এই সাবজেক্টস গুলোর মধ্যে কি পড়বে দাদা? ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স, যেহেতু কোর্সটা ডেটা সায়েন্স, এবার ডেটা নিয়ে আমরা খেলা করব। মেনলি ডেটা সায়েন্স হচ্ছে ডেটা নিয়েই সমস্ত কিছু, ডেটা নিয়েই খেলা করে, ঠিক আছে, ডেটা ওরিয়েন্টেড সমস্ত কিছু থাকবে। এবার ডেটা কি দাদা? ডেটা হচ্ছে এই যে আমরা সমস্ত রকম তথ্য প্রতিনিয়ত ইন্টারনেটের মধ্যে এত বিলিয়ন্স অফ ডেটা তৈরি হচ্ছে। তুমি ভাবো ফেসবুকে তুমি পোস্ট করছো, তোমার বন্ধু পোস্ট করছে, এবার তুমি তোমার এরিয়াতে শুধু পোস্ট করছো না, তোমার ডিস্ট্রিক্ট, তোমার শহর, টাউন বলতে পারো, তোমার সিটি, টাউন, পোস্ট সব মিলে পোস্ট করছো ফেসবুক, ইনস্টা, ইউটিউবে। যেমন এই যে আমি ভিডিওটি ইউটিউবে পোস্ট করেছি, এবার শুধু যে তোমার টাউন সিটি লোকেরা করছে তা নয়, পুরো ডিস্ট্রিক্টের লোকেরা করছে করছে এবং শুধু যে তোমার ডিস্ট্রিক্টের লোকেরা করছে তা নয়, পুরো রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টের লোকেরা করছে। এবং সমস্ত ডিস্ট্রিক্ট যেমন করছে তা নয়, পুরো রাজ্য করছে। রাজ্য শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, বাকি রাজ্যগুলো করছে ভারতের, প্লাস পুরো দেশের লোকেরা করছে। এবার পুরো দেশে শুধু ভারত নয়, ইউকে, ইউএসএ, জার্মানি, বাকি দেশগুলোও করছে।
এত বিলিয়ন্স অফ ডেটা প্রতি মুহূর্তে ফেসবুক, ইনস্টা, ইউটিউবে আপলোড হচ্ছে, আসছে। এই ডেটাগুলো কোথা থেকে আসছে? আমাদের সাধারণ মানুষেরা আমরা আপলোড করছি প্রতিনিয়ত, রাইট? আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তের ছবি, প্রতি মুহূর্তের বিভিন্ন ঘটনার লিখে যাচ্ছি, আপলোড করে যাচ্ছি, পোস্ট করে যাচ্ছি। তথ্য তৈরি হচ্ছে, ডেটা তৈরি হচ্ছে। এই ডেটাগুলোকে হ্যান্ডেল করা, ম্যানেজ করা, এইটাই হচ্ছে তোমাদের ডেটা সায়েন্সের পার্ট। ঠিক আছে? তুমি গুগলে গিয়ে সার্চ করছো, সার্চ হিস্ট্রি, ব্রাউজারে তোমাদের ব্রাউজিং হিস্ট্রি, ইউটিউবে সার্চ হিস্ট্রি, এই যে এগুলো করছো, তুমি গুগলে গিয়ে সার্চ করছো ব্লুটুথ স্পিকার, তুমি গুগলে সার্চ করছো ভালো ফোন 10,000-এর মধ্যে, বা তুমি আইফোন সার্চ করছো, এই জিনিসগুলো তুমি সার্চ করছো। দেখবে কিছুক্ষণ পরে তুমি ফ্লিপকার্ট খুলবে, দেখবে ফ্লিপকার্টের মধ্যে সেইগুলো সাজেস্ট হচ্ছে। এবং ইউটিউবে যখন তুমি পরে খুলবে, তোমরা হয়তো নোটিস করেছো যে অ্যাডভার্টিজমেন্ট গুলো তুমি কিছুক্ষণ আগে, বেশ ঘন্টাখানেক আগে যেগুলো সার্চ করেছিলে, সেই রিলেটেড অ্যাডভার্টিজমেন্ট তোমার কাছে আসছে। কেমন করে হলো দাদা? কারণ ইউটিউবের কাছে অলরেডি তোমার সার্চ হিস্ট্রির ডেটা রয়েছে, সেই ডেটাকে ব্যবহার করে তারা অ্যাডভার্টিজমেন্ট তোমাকে দেখাচ্ছে। এই ডেটাগুলোই ম্যানেজ করা হচ্ছে। ঠিক আছে? এই ডেটা নিয়েই তোমাদের কিন্তু আমাদের স্টাডি করতে হবে এবং এটাকেই ব্যবহার করতে হবে। এই ডেটা নিয়ে কিন্তু আমাদের খেলা। তাই বলতে পারো ডেটা সায়েন্টিস্ট বা ডেটা ইঞ্জিনিয়াররা যারা গুগল, মাইক্রোসফট, এই সমস্ত বড় বড় এমএনসিস এর কোম্পানি, মানে প্রোডাক্ট বেস কোম্পানিগুলোতে কাজ করে থাকে, তাদের স্যালারি কিন্তু অনেকটা বেশি, অনেক অনেক হয়। ঠিক আছে? কারণ এই ডেটা নিয়ে মেনলি, ডেটাই সব থেকে দামি যদি এখন কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের ডেটা। ঠিক আছে? So, এই ডেটাগুলো নিয়ে কিন্তু বিভিন্ন অ্যাডভার্টিজমেন্ট কোম্পানি ব্যবহার করে থাকে, অ্যাডভার্টিজ মানে অ্যাড রান করার জন্য। সো এই ডেটা নিয়ে তোমাদের বেসিক ধারণা দেওয়া হবে, ডেটা কিভাবে হ্যান্ডেল করা হয়, ডেটার সায়েন্সের মধ্যে কি কি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি, টেকনোলজি ব্যবহার করতে পারি, ভিজুয়ালাইজেশনের জন্য কি কি ব্যবহার করতে পারি, সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া হবে। ঠিক আছে? যেমন ফ্লিপকার্টে তুমি কখন কিনছো, কতটা কিনছো, কি হারে কিনছো, ঠিক আছে, কোন সময় কিনছো, এগুলো ডেটা তৈরি হচ্ছে ফ্লিপকার্টের কাছে। তোমার পারচেজিং ডেটা তৈরি হচ্ছে, এই ডেটাগুলো তারা কন্টিনিউয়াসলি ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে। তো এই ডেটাগুলো হ্যান্ডেল কারা করে? ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট যারা রয়েছে, তারা এফেক্টিভ ওয়েতে সেই ডেটাগুলোকে ব্যবহার করবে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, টুল ইউজ করে। সেইগুলোই কিন্তু তোমাদের এখানে শেখানো হবে এবং সেগুলোর প্র্যাকটিক্যাল আরো ডেপথে তোমরা, আমি তো ওপরে ওপরে তোমাদের আইডিয়া দিয়ে যাচ্ছি এগুলো নিয়ে, বাট যখন এগুলো স্টার্ট করবে আরো ডেপথে তোমরা শিখবে, আরো এদের ইনার টেকনোলজি শিখবে, কি ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, মানে এ টু জেড তোমরা কিন্তু শিখতে চলেছো ডেটা সায়েন্সে যখন ইন্ট্রোডাকশন হবে। ঠিক আছে? তো এখানে তোমাদের ইন্ট্রোডিউস করা হবে ডেটা সায়েন্সের সাথে, এবং তার ল্যাব হবে যথারীতি, বাকিদের মতো ল্যাব রয়েছে। এটার এটার থিওরি পেপারে তোমাদের 3 ক্রেডিটস রয়েছে, 3 ক্রেডিটস পয়েন্টস রয়েছে, 3 ক্রেডিট পয়েন্টস রয়েছে, এবং ল্যাবে 2 ক্রেডিট পয়েন্টস রয়েছে। এবং কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশনে কি শেখানো হবে দাদা? কম্পিউটার আর্কিটেকচার আর অর্গানাইজেশনে, দেখো কম্পিউটার আগে অতীতে কি আর্কিটেকচারে তৈরি হয়েছিল, এখন কোন আর্কিটেকচারের উপরে, মানে কোন আর্কিটেকচারে কাজ করছে, ঠিক আছে, মানে টেকনোলজি, কোন টেকনোলজির উপর কাজ করছে, তাদের ভেতরের টেকনোলজি কি, আগে কম্পিউটার কোন ভেতরের টেকনোলজিতে কাজ করতো, তাদের ইনার জিনিসগুলো কিভাবে কমিউনিকেট করছে। ঠিক আছে? সিপিইউ এর সাথে র্যামের কি সম্পর্ক, সিপিইউ কিভাবে কমিউনিকেট করছে, তারপরে তোমার বলতে পারো এই যে আমাদের ডিসপ্লে, ঠিক আছে, কিবোর্ড, মাউস, এগুলো কিভাবে কাজ করছে, ডেটা কিভাবে সিপিইউ থেকে বিভিন্ন জায়গাতে যাচ্ছে। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা কম্পিউটার আর্কিটেকচার আর অর্গানাইজেশনে শিখতে চলেছো। ঠিক আছে? মেইনলি ইনার টেকনোলজি, অতীতে কি ছিল, এখন কি ইউজ হচ্ছে, এগুলো জানতে চলেছো কম্পিউটারে। ইউ ক্লিয়ার দাদা? এবার পরবর্তী যে সাবজেক্ট, সেটা যেমনটা বলেছিলাম ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন বিহেভিয়ার, যেটাকে অর্গানাইজেশনাল বিহেভিয়ারও আমরা বলে থাকি। অর্গানাইজেশনে দেখো ডিফারেন্ট অর্গানাইজেশন রয়েছে এবং ডিফারেন্ট ইন্ডাস্ট্রি রয়েছে, এবং ডিফারেন্ট অর্গানাইজেশন বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে আমাদের ডিফারেন্ট ব্যবহার হয়ে থাকে। সো সেই ডিফারেন্ট অর্গানাইজেশনে বসের সাথে ব্যবহার, জুনিয়রের সাথে ব্যবহার, সিনিয়র টু সিনিয়র ব্যবহার, জুনিয়র টু জুনিয়র, সিনিয়র জুনিয়র বা জুনিয়র সিনিয়র, এই ব্যবহারগুলো, ঠিক আছে, কিভাবে বিহেভ করবে, কিভাবে তাদের সাথে কথা বলবে। সো মেইনলি অর্গানাইজেশনে তোমার বিহেভিয়ার কেমন থাকবে এবং কিভাবে কমিউনিকেট করবে, সো মেইনলি সফট স্কিল আর ম্যানেজমেন্টের মিক্সের এখানে রয়েছে। ঠিক আছে? এই অর্গানাইজেশনের বিহেভিয়ারে কিন্তু তোমরা সেই বিষয়টা শিখতে চলেছো। পরবর্তী দাদা,
এনিওয়ান ফ্রম জিই বাস্কেট, বাস্কেট বি অর ই, এখানে 3 ক্রেডিটস রয়েছে। সো বিই থেকে, যেমন বিই, এবার বিই কোথায় চলে গেল, এই যে বি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, এখান থেকে তোমরা চুজ করে নেবে। অনেকে এটা চুজ করে থাকে, বেসিক ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক, এটা চুজ করে থাকে অনেকে। বিই থেকে, এখান থেকে অনেকে এন্টারপ্রেনারশিপ থিওরি প্র্যাকটিসেস করে থাকে। তো এগুলো তোমাদের কলেজ গাইড করে দেবে, আর যদি বলে তোমাদের নিতে তাহলে তোমরা নিয়ে নেবে। সো আই হোপ ক্লিয়ার। এবার পরবর্তী যেটা আছে দাদা, আইটি টুলস। আইটি টুলস এর মধ্যে ফর বিজনেস 2 ক্রেডিটস রয়েছে। দেখো, বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন রকমের সফটওয়্যার বা টুলস ব্যবহার করে থাকে, যেমন মাইক্রোসফট টুলস, পাওয়ার অ্যাপস বা টুলস বলতে পারো, যেগুলো বিজনেসে ব্যবহার করে থাকে। অনেক ছোট থেকে ছোট বিজনেস, বড় বিজনেস গুলোও কিন্তু ওনারা ব্যবহার করে থাকে মাইক্রোসফটের অ্যাপগুলো। যেমন হচ্ছে এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিপিটি প্রেজেন্টেশনের জন্য কোম্পানিতে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এই সমস্ত সফটওয়্যার ইউজ করে থাকে বিজনেসে, সেগুলো নিয়ে। প্লাস তোমাদের যেহেতু ডেটা সায়েন্স কোর্স, সেই ডেটা সায়েন্সের ক্ষেত্রে বিজনেসে কি কি আইটি টুলস ব্যবহার করা হয় সেটা নিয়ে বেসিক ধারণা প্রোভাইড করা হবে, ঠিক আছে। যেমন আইটি টুলস গুলোর মধ্যে যেমন রয়েছে জোহো অ্যানালিটিক্স রয়েছে, ট্যাবলু রয়েছে, লকার রয়েছে, পাওয়ার বিআই রয়েছে মাইক্রোসফটের থেকে, গুগল অ্যানালিটিক্স রয়েছে। এইগুলো থেকে আমরা কি করি, রিসার্চ করি বিজনেসের জন্য, ডেটা রিসার্চ, ডেটাকে ভালো করে সাজিয়ে প্রসেস করে সেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এই সমস্ত টুল, ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে টুল ইউজ করে থাকি, ঠিক আছে। এই ক্ষেত্রে সব যে কর্পোরেট সেক্টর বা প্রাইভেট সেক্টরে নতুন পোস্টও থাকে ডেটা অ্যানালিটিক্স বলে, ঠিক আছে। ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, এরকম পোস্টও কিন্তু থাকে, ঠিক আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে যে টুলস গুলো, সেই টুলস গুলো ব্যবহার করা হয়ে থাকে। সেই টুলস গুলো নিয়ে তোমাদের শেখানো হবে। এই যে আমি জোহো অ্যানালিটিক্স, ট্যাবলু, পাওয়ার বিআই এগুলো বলছি, এগুলো সমস্ত কিছু সফটওয়্যার টুলস, যেগুলো ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ইউজ করে থাকে, বড় বড় কোম্পানি বা বিজনেসেস ইউজ করে থাকে। সেগুলো নিয়ে তোমাদের আইডিয়া দেওয়া হবে, ঠিক আছে। এখন এটা নিয়ে টেনশন, মানে চাপ নেওয়ার কিছু নেই যে দাদা কি কি সফটওয়্যার হার্ড হবে না কঠিন, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। সফটওয়্যার চালাতে চালাতে ওগুলো শিখে যাবে, ঠিক আছে। যখন তোমাদের স্টার্ট হয়ে যাবে ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা মেন্টাল হেলথ। যেমন কমন ভ্যালু এডেড কোর্স, যেমন স্টার্টিং এ ফার্স্ট সেমে আমি বললাম হেলথ রিলেটেড। তো এখানে যদি করানো হয় তো খুবই ভালো, যদি না করানো হয় তাও তোমাদের ক্রেডিটস কিন্তু দিয়ে দেবে। ইন জেনারেল সিলেবাসে তো থাকে, বাট রিয়ালিটিতে অনেক সময় করানো হয় না, ঠিক আছে। রিয়ালিটিতে অনেক সময় অন্যটাই আমরা দেখতে পারি, অন্য কিছুই দেখতে পারি। তো এটা তোমরা একটু প্লিজ চেক করে নেবে কলেজে করানো হচ্ছে কি হচ্ছে না। যদি না করানো হয় তবুও দিয়ে দেবে, করানো হলেও তবু কিন্তু তোমরা 2 ক্রেডিটস পেয়ে যাবে। সো এই সব থেকে বেশি যে সাবজেক্টস গুলোতে তোমরা ফোকাস করবে, আমার পার্সোনাল সাজেশন থাকবে তোমাদের কাছে যে মেজর সাবজেক্টস গুলোতে বেশি ফোকাস করবে। তার মানে কি এমন যারা মাইনর গুলোতে করবো না, সবগুলো সাবজেক্টেই ফোকাস করবে, সমস্ত কিছুই তোমাদের কেরিয়ারে হেল্প করবে, ঠিক আছে। কিন্তু মেজর সাবজেক্ট গুলোতে বেশি করে, যেমন ডেটা সায়েন্স, কম্পিউটার আর্কিটেকচার, ডিজিটাল ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, ঠিক আছে, এগুলোতে বেশি করে করবে। সো আই হোপ ক্লিয়ার দাদা। এগুলো কম্পিউটার আর্কিটেকচার, ডেটা সায়েন্স, এইগুলোই তোমাদের শিখতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা তোমার এবিলিটি এনহ্যান্সমেন্ট সেকশনে রয়েছে, সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, মানে আধুনিক ভারতের যে ভাষাগুলো সেগুলো প্লাস সাহিত্য নিয়ে তোমাদের কিন্তু এখানে শেখানো হবে। এটার জন্য 2 ক্রেডিটস রয়েছে। চলো এবার চলে যাই আমরা থার্ড সেমিস্টারে। থার্ড সেমিস্টারে সাবজেক্ট 1, মেজরে সাবজেক্ট 1 ডিএসএ রয়েছে, ডিএসএ ল্যাব রয়েছে, ডেটাবেস ম্যানেজমেন্ট রয়েছে, ডিবিএমএস যেটাকে আমরা বলে থাকি, এবং ডিবিএমএস এর ল্যাব রয়েছে। ল্যাবের ক্ষেত্রে ফাইনাল এক্সাম হবে, প্র্যাকটিক্যাল এক্সাম, এবং সেটার জন্য 2 ক্রেডিটস। ডিবিএমএস এর মানে ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রেও 2 ক্রেডিটস, ডিএস এর ক্ষেত্রেও কিন্তু 2 ক্রেডিটস, এবং থিওরি পেপারের ক্ষেত্রে 3 ক্রেডিটস, আর ডিবিএমএস এর থিওরি পেপারের ক্ষেত্রে 3 ক্রেডিটস। মানে থিওরি যখন ফাইনাল এক্সাম দেবে ঠিক করে তোমরা পাবে, ঠিক আছে, 3 ক্রেডিটস। এবার এই সাবজেক্টগুলো আমরা একটু ডিসকাস করে নিই। ডিএসএ, অনেকে সি প্লাস প্লাস দিয়ে ইউজ করে থাকে, ঠিক আছে। এখানে ডিএসএ কনসেপ্ট ইউজ আমাদের বুঝতে হবে, এবং ডিএসএ আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি। সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে, কোনো কলেজ সি দিয়ে করাতে পারে, কোনো কলেজ পাইথন দিয়ে করাতে পারে। তো এবার
হতে পারে, মেনলি সি দিয়ে করানো হয়। এবার কেউ কেউ জাভা দিয়ে করে, কেউ কেউ C++ দিয়ে, কেউ কেউ পাইথন দিয়ে। বাট কলেজের তরফ থেকে যেহেতু দুটো অপশন রয়েছে, সি বা পাইথন, তো সি দিয়ে মেনলি করানো হয়ে থাকে। তো এটা কলেজ টু কলেজ ভ্যারি করবে, তোমার কলেজ কি দিয়ে করাবে তোমায়, সেটা কলেজ টু কলেজ ভ্যারি করবে। এবার ডিএসসি দাদা কি? ডিএসএ এটা তো তোমাদের ল্যাব হবে। এবং ডিএসএ কি? ডিএসএ হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, মানে যেটা আমরা শর্টে ডিএসএ বলে থাকি, ঠিক আছে? এটা শর্ট ফর্ম ডিএসএ। এবার ডিএসএ হচ্ছে ডেটাকে স্ট্রাকচারাইজ করা, মানে অর্গানাইজ করে স্টোর করা। এটা যদি আমি একটা রিয়েল এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে ট্রলি ব্যাগ আছে, তুমি কোথাও যাবে, তোমায় জামা কাপড় নিয়ে যেতে হবে, তোমার কাছে 10খানা সেট রয়েছে জামা কাপড়ের, তুমি এভাবে ধরলে, হাত দিয়ে ধরে, একদম ধরে জাস্ট ভরে দিলে। তুমি বলো তোমার 10খানা সেট রয়েছে, জাস্ট এভাবে ধরে নিয়ে জাস্ট ভরে দিলে, সাজানো কিচ্ছু নেই, ভাঁজ করা কিচ্ছু নেই, জাস্ট ভরে দিলে, তুমি তাড়াহুড়ো রয়েছে ভরে দিয়েছো। এবার তুমি বলো তোমার 10খানা সেট অনেক সময় কি ওই ট্রলি ব্যাগের মধ্যে আহ, চলে যাচ্ছে, মানে এঁটে যাচ্ছে? আটছে না। কেন আটছে না দাদা? ওই ট্রলি ব্যাগের মধ্যে ভরছেই না, কারণ তুমি সেটাকে অর্গানাইজ করে ভরোনি, তুমি এভাবেই এলোমেলো করে ভরে দিয়েছো ওখানে। আর ভরার ফলে ওখানে ভরছে না, তোমাকে প্রেসার দিয়ে ট্রলি ব্যাগের চেন লাগাতে হচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা এই কারণেই হচ্ছে দাদা, আমরা ডেটাকে অর্গানাইজ করিনি। ঠিক আছে? অর্গানাইজ করে মানে আমরা কাপড়গুলোকে ভালো করে সুন্দর করে সাজিয়ে ভাঁজ করে যদি আমরা ঢোকাতাম, 10খানা কেন 20খানা সেটও আমার চলে চলে আসতো ওখানে, রাইট? সো দেখবে যখন তুমি সুন্দর করে ভাঁজ করে ব্যাগের মধ্যে ভরছো জামা কাপড় নিজে, তখন তোমার 10খানা কেন 20খানাও সেট ওখানে চলে আসছে, ভরে যাচ্ছে, এবং তোমাকে প্রেশারও দিতে হচ্ছে না। তো এটা স্পেসের ভালো করে তুমি ইউটিলাইজ করলে, অর্গানাইজ ভাবে স্টোর করলে, সেই জিনিসটা এত বিলিয়ন্স বিলিয়ন্স অফ ডেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই যে আমি করছি, যেমনটা স্টার্টিং এ বললাম, এত বিলিয়ন্স বিলিয়ন্স অফ ডেটা, এই ডেটা গুলো ভালো করে যদি আমরা স্টোর না করি তাহলে তো ভরে যাবে। ঠিক আছে? এবার এগুলো কোথায় স্টোর হচ্ছে? ফেসবুকের নিজস্ব ডেটা সেন্টার রয়েছে, ইনস্টাগ্রামের রয়েছে, ইউটিউবের রয়েছে, এগুলো কোথাও তো স্টোর হচ্ছে দাদা। তাদের নিজস্ব ডেটা সেন্টার রয়েছে যেখানে স্টোর হচ্ছে এই এই সমস্ত ডেটা। এই ডেটাগুলো ভালো করে স্টোর না করলে অল্প, মানে কিছু ডেটাতেই কিন্তু জায়গা ভরে যাবে। তো তারা তো ওখানে পয়সা নিবেশ করছে, ঠিক আছে, বিনিয়োগ করছে, ইনভেস্ট করছে। তো তারা চাইবে যে কম জায়গাতে আরো বেশি বেশি করে ডেটা আমরা কেমন করে ভরতে পারি। ঠিক আছে? এবং আমাদের যে সফটওয়্যার বা এই যে ইউটিউব অ্যাপ বা ওয়েবসাইট, ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাপ, এটা সুন্দর করে যাতে কাজ করে এবং খুব দ্রুত যাতে ডেটা লোড হয়ে যায়। ধরো তুমি ইনস্টাগ্রামে তোমার বন্ধুর আইডি নিয়ে সার্চ করেছো, দেখতে পেরেছো অনেক পোস্ট করেছে, তো পোস্টগুলো খুব দ্রুত কেমন করে ফাস্ট লোড হয়ে যাচ্ছে। এটা এই কারণেই হয়েছে কারণ খুব এফিশিয়েন্ট ওয়েতে ডেটাগুলোকে স্টোর করা হয়েছিল, তোমার বন্ধুর পোস্টগুলোকে স্টোর করা হয়েছিল, এবং যখন তুমি সার্চ করেছো সঙ্গে সঙ্গে লোড হয়ে তোমার কাছে চলে এসেছে। ঠিক আছে? এটা যদি এভাবে মানে সাজিয়ে যদি না রাখা হতো তাহলে খুব ফাস্ট ইনস্টাগ্রাম কাজ করতো না, তোমায় বসে থাকতে হতো, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে ইনস্টাগ্রাম বন্ধ করে অন্য অ্যাপে চলে যেতে। তো এই জিনিসটা যাতে না হয়, খুব দ্রুত কাজ করে, প্রোগ্রামগুলো খুব দ্রুত রান করে, তার জন্য আমাদের ডেটাকে সুন্দর করে অর্গানাইজ করে সেই ডেটা সেন্টার গুলোতে রাখার জন্য এই ডেটা স্ট্রাকচার মেইনলি রয়েছে। ঠিক আছে? যেখানে আমরা সুন্দর করে ডেটাকে অর্গানাইজ করে স্টোর করি ডেটা সেন্টারে। এবং এই যে স্টোর সুন্দর করে সাজিয়ে ভালোভাবে স্টোর করার জন্য যে আমরা ডিজাইন করে থাকি, কিভাবে স্টোর হবে, কিভাবে অর্গানাইজ হবে, এই যে প্রসেস গুলো, ঠিক আছে, এই যে প্রসিডিওর রয়েছে, এটাকে ডিজাইন করে থাকি আমরা অ্যালগোরিদমের থ্রু। একটা অ্যালগোরিদম ডিজাইন করি, যে অ্যালগোরিদমের থ্রু এই যে স্টোর করা, অর্গানাইজ করা হয়ে থাকে। So, এইগুলো আমরা মেইনলি ডিজাইন করে থাকি অ্যালগোরিদম, যেটাকে আমরা অ্যালগোরিদম বলে থাকি। ঠিক আছে? এই প্রসিডিওর ডিজাইন করা, এটাই মেইনলি অ্যালগোরিদম। ঠিক আছে? আই হোপ দাদা ক্লিয়ার করতে পেরেছি। সো অ্যালগোরিদমের মধ্যে তুমি একটা পার্টিকুলার প্রসিডিওর ডিজাইন করবে, যেটার থ্রু তুমি ডেটাকে স্টোর করবে এবং অর্গানাইজ ওয়েতে স্টোর করবে। ঠিক আছে? এমন নয় যে স্টোর করে দিলে, ভালো করে স্টোর করবে। এমন নয় জাস্ট কাপড়গুলোকে রেখে দিলাম ট্রলি ব্যাগে, ভালো করে সাজিয়ে রাখলাম। ঠিক আছে? আর এই যে প্রসেসটা, ভালো করে সাজিয়ে রাখার প্রসেসটা, এটা অ্যালগোরিদমের থ্রুই হয়ে থাকে। সেটাই আমরা মেনলি ডিফারেন্ট অ্যালগোরিদম বানিয়ে থাকি।
এটাই কিন্তু ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানানো হয়ে থাকে। সেটা সি হতে পারে, জাভা হতে পারে, পাইথন হতে পারে, সি প্লাস প্লাস, যেটাতে তুমি প্রোগ্রামিং এ মাস্টার করবে, ঠিক আছে, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে তুমি তোমার মানে হাত ভালো করবে, ঠিক আছে, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মাস্টার হয়ে গেছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেটা তুমি ব্যবহার করতে পারো, বা যেটা তোমার ভালো লাগছে সেটা ব্যবহার করতে পারো। সো এরকম রয়েছে ডিএসএল। এবার ডিবিএমএস দাদা, ডেটাবেস ম্যানেজমেন্ট। ডেটাবেস ম্যানেজমেন্টের মধ্যে কি রয়েছে দাদা, আমি ডেটাবেসকে ম্যানেজ করছি। এবার এই যে ডেটাগুলো রয়েছে, ডেটাগুলোকে ম্যানেজ করার এক সফটওয়্যার, ডিবিএমএস আমরা বলে থাকি শর্টে, ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটা ডেটাকে ম্যানেজ করার একটা সিস্টেম, ঠিক আছে, ফুল ফ্লেজ সিস্টেম। এবং এটার জন্য বিভিন্ন সফটওয়্যার এসে, যেমন মাইএসকিউএল, ঠিক আছে, মঙ্গোডিবি, এই সমস্ত এগুলো সফটওয়্যার ডেটাকে ম্যানেজ করার, ঠিক আছে। এই সিস্টেম অলরেডি এই সফটওয়্যার গুলোতে থাকে, এবং এই সফটওয়্যার গুলোর থ্রু আমরা ডেটাকে ম্যানেজ করে থাকি। সো ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম তোমরা পড়তে চলেছে, এবং তার ল্যাব হবে। সেখানে কিভাবে ডেটাকে স্টোর করা হয়, কি আইডি দিয়ে আমরা স্টোর করি, ঠিক আছে, ডেটাকে যখন চাইবো, যেভাবে চাইবো সেই ডেটাটা যাতে চলে আসে, ঠিক আছে, তুমি লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়েছো, সেটা যাতে সেই জায়গাতে স্টোর হয়, এইগুলো কিন্তু ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের পার্ট। এবং সেটা বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমরা করে থাকি, যেমনটা আমি বললাম মাইএসকিউএল, মঙ্গোডিবি, এগুলোর মাধ্যমে আমরা ডেটাটাকে অ্যাকচুয়ালি ম্যানেজ করে থাকি ভালো করে। তো এই এই জিনিসটা কিন্তু তোমরা করতে চলেছো। তো এটারও ল্যাব রয়েছে, ল্যাবে 2 ক্রেডিটস। এবার প্রিন্সিপাল অফ মার্কেটিং, মার্কেটিং এর কি কি প্রিন্সিপাল রয়েছে, ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাডভার্টিজমেন্ট, অফলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর প্রিন্সিপাল গুলো, এইগুলো নিয়ে তোমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে মার্কেটিং রয়েছে, ঠিক আছে, বিবিএমবি এর ক্ষেত্রে। সো সেগুলোরই বেসিক তোমরা প্রিন্সিপাল এখানে শিখতে চলেছো, প্রিন্সিপাল অফ মার্কেটিং। 4 ক্রেডিটস এখানেও রয়েছে দাদা, ঠিক আছে। আর এখানে 5 মানে টোটাল যদি করি প্র্যাকটিক্যাল আর থিওরি মিলে 5 করে এখানে রয়েছে। সো আই হোপ ক্লিয়ার দাদা। এবার এনিওয়ান ফ্রম জি বাস্কেট, বাস্কেট সি অর এফ, এখানে 3 ক্রেডিট। সো এটা তোমরা দেখে নেবে, সিইএফ বাস্কেট থেকে যা যা অপশন থাকবে চুজ করে নেবে, কলেজ যেটা বলবে সেভাবে। পরবর্তী যে রয়েছে দাদা, দ্য কনস্টিটিউশন, হিউম্যান রাইটস অ্যান্ড ল, এটা তোমাদের রয়েছে স্কিল এনহ্যান্সমেন্ট, এবিলিটি এনহ্যান্সমেন্ট সেকশনে রয়েছে, ঠিক আছে। এবিলিটি এনহ্যান্সমেন্ট সেকশনের মধ্যে এটা রয়েছে, আমরা ভারতীয় সংবিধান পড়বো, তারপরে হিউম্যান রাইটস, আর আমাদের হিউম্যান রাইটস আর ল নিয়ে এগুলো আমরা কিন্তু পড়তে চলেছি। সো এগুলো বেসিক জিনিস, আই হোপ এটা নিয়ে ডিসকাস করার কিছু নেই এখানে। সো ভারতীয় সংবিধান আর আমাদের কি রাইটস রয়েছে, ল কি কি ল রয়েছে, আমাদের ল রয়েছে আমাদেরকে নিয়ে, সেগুলো কিন্তু আমরা পড়তে চলেছি। এর পরবর্তী রয়েছে আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক সাইবার সিকিউরিটি। আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক সাইবার সিকিউরিটি মানে দাদা, দেখো সাইবার ক্রাইম কিন্তু অনলাইন জগতে প্রতিনিয়ত হচ্ছে। এবার এই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে সাইবার ক্রাইম হয়ে থাকে, রাইট, সাইবার ক্রাইম হচ্ছে, দেন সাইবার ক্রাইমের ক্ষেত্রে কি কি জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাপ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে সেগুলোকে সুরক্ষিত করতে পারি, আমাদের কোন কোন টুলস গুলো ব্যবহার করতে হতে পারে, সাইবার ক্রাইম কি করে হয়ে থাকে, সাইবার সিকিউরিটির মধ্যে কি কি বিষয়গুলো পড়ে, কোন কোন টুলস গুলো পড়ে, ঠিক আছে, যেগুলো থ্রু আমরা সাইবার ক্ষেত্রে যে আমরা সিকিউরিটি আমাদের অ্যাপকে প্রোভাইড করতে পারি, কোন কোন সফটওয়্যার আসছে, সাইবার ক্রাইম কেন হচ্ছে, সাইবার ক্রাইম গুলো কিভাবে হচ্ছে, এই যে সাইবার নিয়ে সাইবার ক্রাইম, অনলাইন সাইবার ক্রাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাইবার সিকিউরিটি, এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু তোমাদেরকে মেনলি এখানে আইডিয়া একটা দেওয়া হবে, ঠিক আছে। সো এই সেকশনে মানে এই পার্টের মধ্যে তোমরা সাইবার ওয়ার্ল্ডের যে সাইবার সিকিউরিটি যে ফান্ডামেন্টালস বা ফাউন্ডেশন, সেটা কিন্তু এখান থেকে তোমাদের তৈরি করানোর চেষ্টা করা হচ্ছে। তো এইগুলো তোমাদের পড়তে চলেছো, সেখানে 2 ক্রেডিটস কিন্তু রয়েছে দাদা। তারপর পরবর্তীতে আমরা চলে যাই, তো আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে থার্ড সেমিস্টার। ফোর্থ সেমিস্টারে কি রয়েছে দাদা, ডেটা হ্যান্ডলিং এন্ড ভিজুয়ালাইজেশন। তো ডেটা হ্যান্ডলিং আর ভিজুয়ালাইজেশনের মধ্যে যেমনটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে, এটা সরি এই যে এটাও তোমাদের সাথে আমি ডিসকাস করতে চাইছিলাম, স্টার্টিং এ ভেবেছিলাম করব, এটা একটু ডিসকাস করে নি। এটা হচ্ছে দাদা, দেখো এখানে কম্পিউটার সায়েন্স রয়েছে,
কম্পিউটার সায়েন্স, আইটি বা কম্পিউটার সায়েন্সের নলেজ তোমাদের প্রয়োজন কিসের ক্ষেত্রে? সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং ম্যাথ স্ট্যাটিস্টিকের নলেজের প্রয়োজন, ঠিক আছে, মেশিন লার্নিং এর ক্ষেত্রে। এবং বিজনেস নলেজ, যেটা ম্যানেজমেন্ট রিলেটেড নলেজ তোমাদের দেওয়া হচ্ছে, সেটার প্রয়োজন ট্রেডিশনাল বেসিক রিসার্চ করবে, ঠিক আছে, ডেটা নিয়ে, সেটার ক্ষেত্রে। এই তিনটের মিক্সচার হচ্ছে এই তিনটে ফিল্ডের, মেশিন লার্নিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ট্রেডিশনাল রিসার্চ, এই তিনটে ফিল্ডের মিলেই তৈরি হচ্ছে আমাদের ডেটা সায়েন্স, ঠিক আছে। আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার। ডেটা সায়েন্স হচ্ছে ম্যাথ, স্ট্যাটিস্টিক, কম্পিউটার নলেজ, বেসিক ম্যানেজমেন্টাল নলেজ মিলেই কিন্তু আমাদের ডেটা সায়েন্স ফিল্ড তৈরি হচ্ছে। আই হোপ এটা ক্লিয়ার। এবার আমরা ভিজুয়ালাইজেশন একবার দেখে নিই। ভিজুয়ালাইজেশনের কোথায় রেখেছি? এই যে ভিজুয়ালাইজেশন দেখতেই পাচ্ছ এখানে। ভিজুয়ালাইজেশন যেমন দেখতে পাচ্ছ এখানে, আমি তোমাদের, ধরো ফ্লিপকার্টে বিক্রি হয়েছে, ঠিক আছে, ফ্লিপকার্টে আইফোন বিক্রি হয়েছে এবং সেটার ডেটা তোমার কাছে এসেছে এবং তোমাকে বলা হয়েছে যে 18, ধরো 30 থেকে, ঠিক আছে, 30 থেকে 60 এজ গ্রুপের কতজন, কত পার্সেন্টেজ বিক্রি হয়েছে আইফোন, সেখানে তুমি দেখলে যে 40%। তারপরে 20 থেকে, ঠিক আছে, 20 থেকে 30 এই এজ গ্রুপের কতজন নিয়েছে? 75% আইফোন বিক্রি হয়েছে। এবং 18 থেকে 25 এজ গ্রুপের যে কাস্টমার রয়েছে তারা কি হারে, কত পার্সেন্ট ফোন নিয়েছে? 90% ফোন নিয়েছে, ঠিক আছে, মানে 90% ফোন বিক্রি হয়েছে, ঠিক আছে। এই এজ গ্রুপের 90% যে এজ গ্রুপের রয়েছে এনারা কিন্তু ফোন কিনেছে। এইগুলো কিন্তু তোমরা কি কোথা থেকে আইডিয়া পাবে দাদা? এখান থেকে আইডিয়া পাবে। সো এইভাবে তোমরা ডেটাটাকে কিন্তু ভাগ করতে পারো যে টোটাল যে বিক্রি হয়েছে আইফোন, ঠিক আছে, ফ্লিপকার্টের মধ্যে, সেই ডেটার মধ্যে 40% যে ফোন বিক্রি হয়েছে সেটা হচ্ছে এই এজ গ্রুপের, 75% যে আইফোন বিক্রি হয়েছে সেটা হচ্ছে এই এজ গ্রুপের, এবং 90% যে ফোনগুলো বিক্রি হয়েছে কোনো পার্টিকুলার মডেল সেটা এই এজ গ্রুপের, ঠিক আছে। এরকম বেসিক একটা বলতে পারো। তোমরা কিন্তু এরকম স্ট্যাটিস্টিক বা এরকম একটা ভিজুয়ালাইজেশন তৈরি করবে বা এরকম পাই চার্টের মাধ্যমে দেখবে, ঠিক আছে, এরকম পাই চার্টের মাধ্যমে বা এরকম চার্টের মাধ্যমে বা এরকম চার্টের মাধ্যমে তোমরা ডেটাকে দেখবে, ঠিক আছে। এটা ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটাকে ভালো করে হ্যান্ডেল করবে, ঠিক আছে, ডেটাকে হ্যান্ডেল করা দিন। ডেটা তোমার কাছে এসেছে, সেটাকে ভালো করে তুমি হ্যান্ডেল করছো এবং সেটা থেকে যেটা তোমার লাগছে যেটাকে বের করে সেই ডেটাকে প্রসেস করে দেন ভালো এরকম আকারে তুমি সে ডেটাকে প্রেজেন্ট করছো, ঠিক আছে। এটা ডেটা হ্যান্ডেলিং এন্ড ভিজুয়ালাইজেশনের মধ্যে পড়ছে। সো সেটা যখন তোমরা স্টার্ট করবে তোমরা আরো ডেপথে কিন্তু শিখবে এবং জানতে পারবে। এবং এটা হলো তোমার ডেটা হ্যান্ডেলিং এন্ড ভিজুয়ালাইজেশন। এরপর হচ্ছে দাদা হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট। যেমন আমরা এটা শর্টে এইচআর বলে থাকি। দেখবে বিভিন্ন কোম্পানি এইচআর থাকে যারা রিক্রুট করে থাকে, ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিভিন্ন কর্মী নিয়োগ করে থাকে। এবার তারা যখন নিয়োগ করছে, ঠিক আছে, কোম্পানিতে বিভিন্ন পোস্টে, তারা কিভাবে নিয়োগ করছে, ঠিক আছে, কি কি জিনিসগুলো মাথায় রাখতে হচ্ছে, তারপরে তাদের এমপ্লয়ি মানে কর্মচারীদের কোম্পানির মধ্যে কিভাবে ম্যানেজ করছে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে পড়তে চলেছে। পরবর্তী রয়েছে সোসাইটি, কালচার অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। ডিফারেন্ট সোসাইটির কালচার, তারপর সেই সোসাইটিতে পার্টিকুলার সোসাইটিতে হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে তোমরা জানতে চলেছো। মেইনলি কালচার এবং হিউম্যান বিহেভিয়ার নিয়ে তোমরা কিন্তু শিখতে চলেছো এখানে। এরপরে রয়েছে দাদা সাবজেক্ট 2, অপারেটিং সিস্টেম উইথ ইউনিক্স, ঠিক আছে, এবং অপারেটিং সিস্টেমের ল্যাবও রয়েছে। এবার এখানে অপারেটিং সিস্টেম কি রয়েছে? অপারেটিং সিস্টেম হচ্ছে, যেমন দেখো, যেমন আমরা যখন ল্যাপটপ কিনছি তার ভিতরে অলরেডি কিন্তু অপারেটিং সিস্টেম দেওয়া হয়, সেটা হচ্ছে উইন্ডোজ। এবার উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি করে দেখো, এখানে যেমন নামের মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম, সিস্টেমকে অপারেট করছে যে, ঠিক আছে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আমাদের উইন্ডোজ। তুমি কি করতে চাইছো, ঠিক আছে, যেটা তুমি করতে চাইছো ইউজার, অ্যাজ এ ইউজার তুমি কি করতে চাইছো কম্পিউটারের সাথে, সেটা সফটওয়্যারকে দিয়ে করাতে চাইছো। তারপরে তোমার হার্ডওয়্যার রয়েছে, সো হার্ডওয়্যারের সাথে তুমি কি করাতে চাইছো, সফটওয়্যার এবং আমি অ্যাজ এ ইউজার, এই তিনজনের মধ্যে কোঅর্ডিনেশন তৈরি করার কাজই আমাদের অপারেটিং সিস্টেম করে থাকে। সেগুলো যখন তুমি স্টার্ট করবে পড়া, সেগুলো আরো বেসিক মানে আরো ডেপথে তোমরা শিখতে পারবে কিভাবে কাজ করে, সফটওয়্যার সাথে হার্ডওয়্যার কিভাবে কানেক্ট করছে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে কিভাবে হেল্প করছে। দেন ইউজারের সাথে ইউজার কি বলছে সেটার সাথে
টাস্ক নিয়ে সফটওয়্যারকে সেটা করানো, সেই সফটওয়্যারকে করিয়ে হার্ডওয়্যার সাথে কোঅর্ডিনেশন তৈরি করে, মানে হার্ডওয়্যার সাথে ভালো করে যাতে সেই কাজগুলো করে, ঠিক আছে। যখন তুমি এখান থেকে সাউন্ড বাড়াচ্ছ স্পিকারের, তখন তোমার স্পিকারের সাউন্ড বেড়ে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে, এটা অপারেটিং সিস্টেমের সাথে জন্য হচ্ছে, অপারেটিং সিস্টেম আছে বলে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমের থ্রুই হয়ে থাকে, যেটা আমরা ল্যাপটপের মধ্যে উইন্ডোজ পাই। তাছাড়াও আরো অপারেটিং সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে দাদা লিনাক্স, ঠিক আছে। কি অপারেটিং সিস্টেম সেটা দাদা লিনাক্স, অপারেটিং সিস্টেম লিনাক্স, ঠিক আছে, লিনাক্স, ঠিক আছে। অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। এবং যেটা হ্যাকার অনেক, লিনাক্সের মধ্যেও কিন্তু ডিফারেন্ট ফ্লেভার রয়েছে। এবার ফ্লেভার কি, ডিফারেন্ট বলতে পারো, ডিফারেন্ট টাইপের, ঠিক আছে, ডিফারেন্ট টাইপের লিনাক্স রয়েছে। যখন লিনাক্স সম্পর্কে জানবে তার ফ্লেভার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এখন তোমরা এটা বলতে পারো ডিফারেন্ট টাইপ রয়েছে, যেটার মধ্যে কালি রয়েছে, প্যারেট রয়েছে, উবুন্টু রয়েছে। এবার কালি কারা ইউজ করে থাকে, কালি লিনাক্স, ঠিক আছে। কালি লিনাক্স কারা ইউজ করে থাকে দাদা, কালি লিনাক্স ইউজ করে থাকে হ্যাকাররা। জেনারেলি হ্যাকাররা কালি লিনাক্স ইউজ করে থাকে। তো এটা অপারেটিং সিস্টেম, তো তুমি কম্পিউটারে চাইলে উইন্ডোজ সরিয়ে তুমি লিনাক্স ইনস্টল করতে পারো, তো সেটাও তোমার কাছে অপশন রয়েছে। তো এইভাবেও কিন্তু তুমি মেইনলি মার্কেটে এই দুটো অপারেটিং সিস্টেম খুবই ফেমাস, এক তো লিনাক্স আর এক হচ্ছে আমাদের উইন্ডোজ। এগুলো নিয়ে যখন করবে আরো ডিটেলসে তোমাদেরকে ধারণা দেওয়া হবে। কমান্ড কিভাবে ইউজ করতে হয়, কমান্ড প্রম্পট কি, ঠিক আছে, কিভাবে তুমি স্ক্রিন ক্লিয়ার করবে, ঠিক আছে, কিভাবে ডিরেক্টরি তৈরি করবে, দেন ফাইল কিভাবে রান করবে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের অপারেটিং সিস্টেমে দেওয়া হবে। দেন সেল, এরপরে এটা তো আই হোপ ক্লিয়ার। এবং থার্ড সাবজেক্টে কি রয়েছে দাদা, উপস উইথ জাভা। উপস এর ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা জাভা দিয়ে ইউজ করা, ঠিক আছে, মানে জাভা দিয়ে করানো হবে। এবার এখানে তোমরা বলতে পারো জাভা প্রোগ্রামিং তোমাদের শেখানো হবে। যেমন সি প্রোগ্রামিং শেখানো হয়েছে, এরকমই জাভা প্রোগ্রামিং তোমাদের শেখানো হবে, ঠিক আছে দাদা। এবার উপস উইথ জাভার মধ্যে উপস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্ট, যেখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি। এবার অবজেক্ট ক্রিয়েট করা, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, এখন এটা জাস্ট জেনে রাখো, যেখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি এবং সেই অবজেক্ট ক্রিয়েট করি আমরা প্রোগ্রামিং এর মধ্যে, সেই ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং, ঠিক আছে, এখানে করা হয় জাভা দিয়ে। তো এটা যখন তোমরা স্টার্ট করবে, ফোর্থ সেমে চলে যাবে, যখন স্টার্ট করবে তখন ইজিলি তোমরা বুঝে যাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কি। সেটা নিয়ে এখন তোমাদের টেনশন নিতে হবে না দাদা। কি, এখানে জাস্ট এটা মনে রাখো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা, এখানে তোমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চলেছে, ঠিক আছে দাদা, এই ক্লিয়ার। পরবর্তী আমাদের রয়েছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট, ই কমার্স। এবার সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে কি দাদা, যেমন তোমরা দেখবে যে কোম্পানির প্রোডাক্ট লঞ্চ করেছে, সেটাকে সেলস করছে, ঠিক আছে, সেল করছে। তো এবার তোমরা অনেকে শুনেছো ডিস্ট্রিবিউটর রয়েছে, তো ডিস্ট্রিবিউটর কিভাবে ডিস্ট্রিবিউট করছে, সেল কিভাবে করছে, ঠিক আছে, তো এইগুলোকে ম্যানেজ কিভাবে করছে, এগুলো তোমরা শিখবে। তাছাড়া যদি ই কমার্স শেখানো হয়, তাহলে ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন ওয়েবসাইটে কেনা বেচা কিভাবে হচ্ছে, ই কমার্স সাইট কিভাবে কাজ করছে, এগুলো তোমাদের, এটা যেহেতু ম্যানেজমেন্টের সাবজেক্ট, তো ই কমার্স কিভাবে কাজ করছে সেটা তোমাদের শেখানো হবে। পরবর্তীতে আমাদের রয়েছে সোসাইটি কালচার হিউম্যান বিহেভিয়ার, যেটা নিয়ে তোমাদের অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি। তো বিভিন্ন সোসাইটিতে কি কালচার রয়েছে এবং তার বিহেভিয়ার, আমরা মানে সেই পার্টিকুলার কালচারে হিউম্যান বিহেভিয়ার কি থাকে সেই রিলেটেড তোমরা এখানে শিখতে চলেছো। সো আই হোপ দাদা এখানে আমি ক্লিয়ার করতে পেরেছি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে এটা কিন্তু এখন নিয়ে তোমাদের ভাবতে হবে না, যখন স্টার্ট করবে তখন বুঝে যাবে। অলরেডি ফোর্থ সেমিস্টার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, কারণ প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়ে যাবে, বাকি নলেজ হয়ে যাবে। সো অবজেক্ট, ওখানে আমাদের মেইনলি অবজেক্ট ক্রিয়েট করে থাকি, তাই বলতে পারো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়, এবং যেটা জাভা দিয়ে মেইনলি করানো হয়ে থাকে মোস্টলি, ঠিক আছে। তো এটা তোমাদের ল্যাবও হবে, যেমনটা সব ল্যাবের ক্ষেত্রে রয়েছে 2 ক্রেডিট, এখানে 2 ক্রেডিট, এবং টোটাল ক্রেডিটস রয়েছে 23। আই হোপ ক্লিয়ার দাদা। এবার আমরা ফিফথ সেমিস্টারে চলে যাই। ফিফথ সেমিস্টারে কি রয়েছে দাদা, কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড নেটওয়ার্কিং ল্যাব। এবার কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে নেটওয়ার্ক কি কি রয়েছে, নেটওয়ার্কের বিভিন্ন প্রোটোকল, এইচটিটিপি, ঠিক আছে, টিসিপি প্রোটোকল, এসএসএইচ। সো নেটওয়ার্ক কিভাবে কাজ করছে, ঠিক আছে, ওয়েবসাইটের সাথে নেটওয়ার্কের কি সম্পর্ক, কম্পিউটার নেটওয়ার্কের সাথে কিভাবে কানেক্টেড রয়েছে, ইন্টারনেট
অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে। সো ইন্টারনেট আর নেটওয়ার্ক এই জিনিসগুলো মানে একে অপরের সাথে কিভাবে কানেক্টেড, এই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে শিখতে চলেছো, ঠিক আছে। এই নেটওয়ার্কিং ল্যাবে কিন্তু সেগুলোই তোমাদের ইন্টারনেট নেটওয়ার্ক এগুলো নিয়ে শেখানো হবে। এবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কি শেখানো হবে দাদা? কোনো কোম্পানির ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করছে, তারা কোম্পানির ফাইন্যান্সকে কিভাবে ম্যানেজ করছে, তারা কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিভাবে কোনো কোম্পানি করে থাকে বা কোনো বিজনেস করে থাকে, সেগুলো তোমাদের শেখানো হবে। মেনলি টাকা পয়সাকে কিভাবে ম্যানেজ করা হয়, ঠিক আছে, প্রফিট লস, তারপরে সেই যেটা ইনভেস্টমেন্ট আসছে সেগুলো ম্যানেজ করা, এই মেনলি এগুলো তোমরা এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে শিখতে চলেছো। এরপরে যে সাবজেক্ট 2 রয়েছে মেজরের ক্ষেত্রে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা নিয়ে বেশি বলছি না, কারণ অলরেডি আমরা বিগত 1-2 বছর ধরে এআই এআই এত শুনে এসেছি, এত হাইপ ক্রিয়েট হয়ে গেছে এআই নিয়ে, সে এক্সট্রা কিছু বলার এআই এর ক্ষেত্রে আমি আর মনে করছি না কিছু এক্সট্রা বলতে হবে, ঠিক আছে। সো অলরেডি তোমরা জানো এআই নিয়ে, তো যেমন চ্যাট জিপিটি এআই এই সমস্ত রয়েছে। সো এআই নিয়ে কিন্তু তোমাদেরকে পড়ানো হবে, বেসিক এআই কি, এআই এর ইনার টেকনোলজি কিভাবে কাজ করে, এর মধ্যে ডিফারেন্ট মডেল কিভাবে ট্রেন করা হয়, এগুলো তোমাদের শেখানো হবে, ঠিক আছে। সো মেনলি এআই নিয়ে তোমাদের বেসিক একটা সাবজেক্ট থাকবে। আই হোপ ক্লিয়ার দাদা। এরপরে হচ্ছে এন্টারপ্রেনারশিপ। এবার তোমরা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে দেখবে অনেকে স্টার্ট আপ স্টার্ট করেছে, কোম্পানি তৈরি করেছে। তো এইগুলো, তুমি নিজের স্টার্ট আপ বা বিজনেস স্টার্ট করতে চাইছো টেকনোলজি ইউজ করে, সো অফলাইনে টেকনোলজি ইউজ করে বিজনেস কিভাবে স্টার্ট করবে বা অনলাইন বিজনেস কিভাবে স্টার্ট করবে, নিজের স্টার্ট আপ করতে চাও, সেক্ষেত্রে কোন কোম্পানি তোমায় তৈরি করতে হবে, বিভিন্ন কোম্পানির কি কি টাইপ রয়েছে কোম্পানির, কোন কোম্পানি তোমার জন্য, ট্রেডমার্ক কি, আইপি কি, পেটেন্ট কি, এই সমস্ত নিয়ে তোমাদের কিন্তু এখানে এন্টারপ্রেনারশিপে ধারণা দেওয়া হবে। এটা মেনলি নিজের ব্যবসা বা বিজনেস কিভাবে স্টার্ট করবে, কি কি প্রসেস রয়েছে, এটা কিন্তু এখানে তোমাদের বোঝানো মানে শেখানো হবে, ঠিক আছে। এবার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টার্নশিপ, ঠিক আছে। মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস ইন্টার্নশিপ। এটা ইন্টার্নশিপ এখন ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হবে, না কলেজ, না তোমায় কোম্পানি কোনো কোম্পানি থেকে করতে বলবে, না ওয়ার্ক বেস ইন্টার্নশিপ থাকবে, না প্রজেক্ট বেস, না সরকারের সাথে ইন্টার্নশিপ করার সুযোগ করে দেওয়া হবে। সো এটা নিয়ে এখানে ক্লিয়ারলি কিছু বলেনি, তাই আমি ক্লিয়ারলি কিছু বলতে পারছি না। বাট তোমরা পরবর্তীতে চ্যানেলের মধ্যেও আরো পেয়ে যাবে, আমি পরবর্তীতে আরো ভিডিও বানাবো, ওয়ার্ক বেস ইন্টার্নশিপ, প্রজেক্ট বেস ইন্টার্নশিপ, গভর্নমেন্টের সাথে কাজ করার ইন্টার্নশিপ। সো এখানে যদি তোমাদেরকে কলেজের তরফ থেকে বা ইউনিভার্সিটির তরফ থেকে ইন্টার্নশিপ করতে বলা হয়, সো পরবর্তীতে আরো অনেক ভিডিও বানাবো ইন্টার্নশিপ নিয়ে, সেগুলো করে তোমরা সাবমিট করে দিতে পারো। বা যদি কলেজ ইউনিভার্সিটি হেল্প করে দেয় তাহলে তো খুবই ভালো। আর যদি সেক্ষেত্রে না করা হয়, বলা হয় যে ইন্টার্নশিপ করতে, তাহলে প্রজেক্ট বেস বা ওয়ার্ক বেস ইন্টার্নশিপ করে সেখানে সাবমিট করে দিতে পারো, ঠিক আছে। তো সেটা এখন কি করানো হবে সেটা পরবর্তীতে আমরা দেখবো যে কি করাচ্ছে, কারণ এখন এটা নিয়ে কিন্তু ক্লিয়ার কিছু বলেনি। ওনারা জাস্ট লিখে রেখেছে যে 4th সেমের এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর 5th সেমের স্টার্টিং এ যে ব্রেকটা থাকবে, সেমিস্টার ব্রেক, সেখানেই কিন্তু তোমাদের ইন্টার্নশিপের স্টার্ট হয়ে যাবে। এবার ওনারা যদি দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো, না দিলে যদি বলা হয় যে করতে হবে, তাহলে টেনশন করবার কিছু নেই, ফিউচারে আরো ভিডিও বানিয়ে দেবো। ইন্টার্নশিপ তোমরা কিন্তু প্রজেক্ট বেস, ওয়ার্ক বেস, ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টার্নশিপস রয়েছে অ্যাভেলেবেল, সো সেগুলো করেও কিন্তু তোমরা সাবমিট করতে পারো। তাছাড়াও ভালো করে তোমরা যদি প্রোগ্রামিং ডিফারেন্ট মেজর সাবজেক্টস গুলোতে শিখে প্রজেক্ট বানিয়ে, ঠিক আছে, স্কিলস কাজ করো, তাহলে স্কিলস এর উপর কাজ করো, তাহলে তোমাদের কিন্তু সরকারের যে গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো রয়েছে তাদের সাথেও কাজ করার সুযোগ তোমরা কিন্তু পেতে পারো, ঠিক আছে। সো গভর্নমেন্ট ইন্টার্নশিপও কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু ভালো স্কিল প্রজেক্ট থাকলে সুযোগ পেয়ে যাবে কাজ করার। সো আই হোপ এটা ক্লিয়ার দাদা। এরপরে আমাদের সিক্স সেমিস্টার 5th সেমিস্টার টোটাল ক্রেডিট কত? টোটাল কেজি হচ্ছে 22 কেজি। আই হোপ ক্লিয়ার এটা। এবার আমাদের ফিফথ সেমিস্টার হয়ে গেছে, সিক্স সেমিস্টারে কটা সাবজেক্ট দাদা? সিক্স সেমিস্টারে ওয়্যার হাউসিং অ্যান্ড ডেটা মাইনিং। এবার তারপরে হচ্ছে মেশিন লার্নিং ফর ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর ল্যাব রয়েছে, ওয়েব টেকনোলজি রয়েছে। এগুলো আমাদের মেজর সাবজেক্টস সিক্স সেমিস্টার। সো সিক্স সেমিস্টার মেজর সাবজেক্টস গুলো একবার এক্সপ্লেন করে নিই। দেখো, ডেটা ওয়্যার হাউসিং এর জন্য আমি একটা ভালো ইমেজ তোমাদের জন্য রেখেছি, এই যে দেখতে পাচ্ছ এখানে। দেখো ডেটা সোর্স 1 2 3। এবার আমরা এটা ধরছি যে
তুমি কোনো প্রোডাক্ট বানিয়েছো, ধরো ব্লুটুথ হেডফোন বানিয়েছো বা অনেকগুলো ব্লুটুথ হেডফোন বানিয়েছো, তোমার কোম্পানি বানিয়েছে, তোমাদের অ্যাপ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ফ্লিপকার্ট অ্যামাজনও বিক্রি হয়। সো এখান থেকে পুজোর সময়, দুর্গাপুজোর সময় বিক্রি হচ্ছে। সো তুমি চাইছো, কোম্পানি চাইছে বা সেই বিজনেস চাইছে দেখতে যে কতটা বিক্রি হয়েছে, সেটার উপরে তারা কোন কোন প্রোডাক্ট বানানো হবে পরবর্তীতে বা বানানো হবে না সেটার ডিসিশন নেবে। তো অ্যাপের থেকে ডেটা, অ্যাপের থেকে কত বিক্রি হয়েছে সেটার ডেটা বের করা হলো, তারপরে ওয়েবসাইটের থেকে এবং ফ্লিপকার্ট অ্যামাজনে কত বিক্রি হয়েছে সেটা থেকে। এই তিনটে জায়গা থেকে ডেটা নিয়ে তুমি কি করলে, সেই ডেটাকে এক্সট্রাক্ট করলে, সেটাকে ভালো মানে ইউজফুল ডেটাতে ট্রান্সফর্ম করলে, ঠিক আছে, ইউজফুল ইনফরমেশন ট্রান্সফর্ম করলে, এবং সেটাকে প্রসেস করবার পর তুমি একটা সেন্ট্রাল রিপোজিটরিতে স্টোর করলে, মানে সেন্ট্রাল একটা জায়গা, ঠিক আছে, বা সেন্ট্রাল এক রুম রয়েছে যেখানে তুমি সমস্ত ডেটা, সেন্ট্রাল রিপোজিটরি বলা হয়ে থাকে, যেখানে তুমি স্টোর করলে। এই যে বিভিন্ন ডেটা সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে আসা ডেটাকে ভালো করে এক্সট্রাক্ট করে ভালো ইউজফুল ডেটাতে, ঠিক আছে, কার্যকরী যাতে হয় সেইভাবে ট্রান্সফর্ম করে সেটা তুমি একটা রুমে, পার্টিকুলার রুমে সমস্ত ডেটা ওখানে লোড করে দিলে। এই জিনিসটাকেই বলা হয় ডেটা ওয়্যার হাউসিং, ঠিক আছে। সমস্ত জায়গা থেকে ডেটা নিয়ে এসে এক জায়গাতে আমি রুমে রেখে দিলাম, ডেটা ওয়্যার হাউসিং, ঠিক আছে। এবং এখান থেকে কি করা হবে, এই ডেটা ওয়্যার হাউসিং থেকে ডেটা নিয়ে বিভিন্ন টুলগুলো যেগুলো আমি এক্সপ্লেন করলাম তোমাদের, সেই টুল দিয়ে তুমি বিভিন্ন পাই চার্ট, বা যেমন পাই চার্ট দেখিয়েছি বা পার্সেন্টেজ রয়েছে, সেই আকারে তুমি সেটাকে দেখলে, ঠিক আছে, এবং ভিজুয়ালাইজ করলে, ঠিক আছে। সেটা পাই চার্টের মাধ্যমে হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, এরকম চার্ট বানিয়ে দেখে একটা রিপোর্ট তৈরি করলে, সেই রিপোর্টের উপর বেস করে যে বিজনেসের যারা ওনার রয়েছে বা যারা ডিসিশন নিয়ে থাকে, ডিসিশন মেকার, তারা এই রিপোর্ট অনুসারে তারা ডিসিশন নিয়েছে যে এই ব্লুটুথ স্পিকার আমরা বানাবো না বা বানাবো, বা বেশি বানাতে হবে, এটা বেশি বিক্রি হয়েছে বা এটা কম বিক্রি হয়েছে, সেই অনুসারে তারা ডিসিশন নেবে। তো এই মেনলি এটা তোমাদের ডেটা ওয়্যার হাউসিং, ঠিক আছে। এবার এরপর আরেকটা যেটা হচ্ছে ডেটা মাইনিং, ঠিক আছে। এই যে ডেটা মাইনিং দেখো এখানে, ডেটা মাইনিং এখানে কি লিখে রয়েছে, এ প্রসেস ইউজড বাই কোম্পানিজ টু টার্ন র ডেটা ইনটু ইউজফুল ইনফরমেশন। এই ডেটা মাইনিংকে আমি তোমার বলছি ঝালমুড়ি, ঠিক আছে। দেখো, অ্যাপের থেকে এসছে ডেটা, সরি, অ্যাপের থেকে ছেড়ে দাও, ফ্লিপকার্টের খুব ভালো এক্সাম্পল নিচ্ছি। ফ্লিপকার্টে দুর্গাপুজোর সময় অনেক কিছু বিক্রি হয়, শাড়ি, তারপরে হচ্ছে ব্লুটুথ হেডফোন, আইফোন, স্যামসাং এর মোবাইল, ঠিক আছে, তারপরে হচ্ছে রিয়েলমি রয়েছে, বিভিন্ন ফোন রয়েছে, তারপরে আরো অনেক কিছু বিক্রি হচ্ছে, ঠিক আছে। এবার এই সমস্ত কিছু বিক্রি হলো এবং সমস্ত কিছু বিক্রির ডেটা রয়েছে। এবার ফ্লিপকার্ট চাইছে ওখান থেকে আইফোন বিক্রি হয়েছে কতগুলো সেটার ডেটা বের করে। এবার সেই সমস্ত কিছু ডেটা তো ঝালমুড়ি, এবার ওখান থেকে তোমার বাদাম বের করতে হবে। তো তুমি ঝালমুড়ি থেকে বেছে বেছে বাদামটা বের করলে, এটাই হচ্ছে ডেটা মাইনিং, ঠিক আছে। তো ঝালমুড়ি থেকে তুমি বাদাম বের করলে, এটা ডেটা মাইনিং। তো এই র ডেটা, যখন ঝালমুড়ি, যেটা তোমার কাছে র, ঠিক আছে, সমস্ত কিছু আছে, ওখান থেকে তোমার সমস্ত কিছু চাই না। তো ওই র ডেটা থেকে তোমার যেটাই কাজে আসবে, সেই ইউজফুল ইনফরমেশন যে তুমি বের করছো, এটাই তোমার ডেটা মাইনিং। আই হোপ ক্লিয়ার দাদা। সো এই ডেটা মাইনিং আর এই ডেটা ওয়্যার হাউসিং, এগুলো নিয়ে তোমরা আরো ডেপথে পড়বে, কি কি টেকনোলজি ইউজ করে করা হয়, কিভাবে করা হয়, কি কি প্রসেস ইনভলভ থাকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কিভাবে এক্ষেত্রে আমরা কাজে ইউজ করতে পারি, দেন কোন কোন টেকনোলজি আমরা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ইউজ করব, দেন ডেটা ওয়্যার হাউসিং এর ক্ষেত্রে সেন্ট্রালাইজ ভাবে ডেটাকে কিভাবে স্টোর করব, কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, এগুলো নিয়ে অনেক অনেক ডেপথে তোমরা শিখতে চলেছো, ঠিক আছে। তো জাস্ট আমি ওপর ওপর তোমাদের আইডিয়া দিয়ে দিলাম, এরকম করে কিন্তু তোমাদের হতে চলেছে। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট দাদা এখানে কি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট মানে এখানে তোমাদের বিজনেসে বা কোম্পানিতে কাস্টমারের সাথে রিলেশনশিপ কিভাবে ম্যানেজ করা হয়ে থাকে, কিভাবে কাস্টমারের সাথে সম্পর্ক ভালো রাখা হয়, কিভাবে ম্যানেজ করা হয়, ঠিক আছে, সম্পর্কগুলো। এই জিনিসগুলো কিন্তু তোমরা এই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে পড়তে চলেছে, ঠিক আছে। এটা যেমনটা বলেছি, ম্যানেজমেন্টের সাবজেক্ট। সো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এখান থেকে শিখতে চলেছে, যেটা মেনলি বিজনেসের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে রয়েছে দাদা মাইনরের মধ্যে কেরিয়ার প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট। কেরিয়ার প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের মধ্যে তোমাদের কেরিয়ার কিভাবে প্ল্যান করবে, সেটাকে কিভাবে ম্যানেজ করবে, এগুলোই কিন্তু তোমরা এখানে শিখতে চলেছো।
এটা হয়ে গেল আমাদের 6 সেমিস্টার। এবার 7 সেমিস্টারে কি রয়েছে দাদা? 7 সেমিস্টারে রয়েছে আমাদের, সরি 6 সেমিস্টার আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে আমাদের ওয়েব টেকনোলজি। ওয়েব টেকনোলজিতে কি শিখবে দাদা? ওয়েব টেকনোলজিতে আমরা শিখবো যে এই যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো ইউজ করে কিভাবে ওয়েবসাইট বানানো হয়। ওয়েবসাইটের মধ্যে ক্রোম কিভাবে সেটা, ব্রাউজার, আমাদের ব্রাউজার কিভাবে সেটাকে শো করছে, তারপরে ওখানে নেটওয়ার্কের সাথে কিভাবে ব্রাউজার কানেক্ট, নেটওয়ার্ক ইউজ করে কিভাবে সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে, সার্ভার থেকে ডেটা নিয়ে এসে কিভাবে লোড করছে, ঠিক আছে, নেটওয়ার্ক প্লাস এই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে তোমাদের নেটওয়ার্ক, এগুলো কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, কিভাবে নেটওয়ার্ক বিভিন্ন প্রোটোকলে ইউজ করে কাজ করে ডেটা লোড করাচ্ছে তোমার মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে, ইউজারের ইউজারের ডিভাইসের মধ্যে, সার্ভার থেকে ডেটা নিয়ে এসে এই জিনিসগুলো ভেতরে যে টেকনোলজি, ঠিক আছে, ফেসবুক সার্চ করার পর যে তুমি ফেসবুক খুলেছো, সো এই টেকনোলজি তোমার মোবাইলে খুলেছে, এটা কিভাবে কাজ করেছে, এখানে ডোমেইন কি, এইচটিটিপি প্রোটোকল, টিসিপি, হ্যান্ডশেক, ঠিক আছে, বিভিন্ন কি জিনিসগুলো, ইনার টেকনোলজি কি রয়েছে, ওয়েবসাইট কিভাবে কাজ করছে, এই ওয়েবসাইট টেকনোলজি নিয়ে তোমরা এখানে পড়তে চলেছো, এবং এটা ল্যাবও কিন্তু তোমাদের হবে। যেমনটা যথারীতি ল্যাবের ক্ষেত্রে 2 ক্রেডিটস এবং থিওরি সাবজেক্টস এর ক্ষেত্রে 3 ক্রেডিটস, ঠিক আছে, 3 আর 2। আই হোপ ক্লিয়ার দাদা। So, এবার আমরা 7 সেমিস্টারটা দেখে নিই। 7 সেমিস্টারের ক্ষেত্রে কি রয়েছে দাদা? 7 সেমিস্টারের ক্ষেত্রে ডিপ লার্নিং, রিসার্চ মেথডোলজি রয়েছে, কম্পিউটার ভিশন, ইমেজ প্রসেসিং রয়েছে। ডিপ লার্নিং এর মধ্যে দাদা কি রয়েছে? ডিপ লার্নিং এর মধ্যে দেখো, ডিপ লার্নিং, এবার আমি ডিপ লার্নিংটা একটু এক্সপ্লেন করে নিই। এই যে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই পার্ট হচ্ছে মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর পার্ট হচ্ছে ডিপ লার্নিং, এবং এই তিনটের কম্বিনেশনই হচ্ছে আমাদের ডেটা সায়েন্স। আই হোপ ক্লিয়ার। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যেই পড়ছে মেশিন লার্নিং, যেখানে আমরা কম্পিউটারকে ডেটা দিয়ে শেখাচ্ছি। যেমন ছোট্ট বাচ্চা যখন মানে যাদের জন্ম হয়েছে তাদেরকে আমরা কিভাবে বলে থাকি, এটা দেখো আইসক্রিম, এটা চকলেট, এটা এটা হচ্ছে চা, এটা ভাত, এটা ডাল, ঠিক আছে, এটা বাবা, এটা মা, এটা এটা হচ্ছে কম্পিউটার, এটা হচ্ছে মোবাইল, এভাবে আমরা দেখি দেখি তাদেরকে বলি, এটা মোবাইল, এটা জল, এভাবে বলে থাকি, তাই না? তো এটা আমরা হিউম্যান ব্রেনকে, মানে আমাদের হিউম্যান যে ব্রেন, সেটাকে শেখানোর একটা পদ্ধতি বলতে পারি। সেরকমই কম্পিউটারের ব্রেনকে আমরা যেভাবে শিখিয়ে থাকি, সেটা ডেটা, তথ্য দিয়ে 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 আমরা কম্পিউটারকে শেখাই, ঠিক আছে, এটাই তোমাদের মেশিন লার্নিং এর পার্ট। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার দাদা। মেশিন লার্নিং এ কিন্তু, মেশিন লার্নিং বলতে পারো বা ডিপ লার্নিং এ বলতে পারো, এইটাই আমরা কিন্তু করে থাকি, ঠিক আছে দাদা। সো এই মেশিন লার্নিং তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মেশিন লার্নিং এ কিন্তু আমরা এই জিনিসটা করে থাকি। মেশিন লার্নিং এর ক্ষেত্রে, ডেটা সায়েন্সের ক্ষেত্রে, যে আমরা ডেটা দিয়েছি এবং কম্পিউটারকে শিখিয়েছি, এবং কম্পিউটার সেখান থেকে, সেই ডেটা থেকে শিখে নিজের মতো করে একটা অ্যালগোরিদম তৈরি করে, এবং পরবর্তীতে তার সামনে কখনো যদি তুমি কোনো তথ্য নিয়ে আসো, মানে ধরো তুমি তাকে জল শিখিয়েছো, যে এটা জল, জলের তথ্য ছবি দিয়ে 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 দিয়ে, ভিডিও ছবি দিয়ে তুমি তাকে শিখিয়েছো যে এটা জল, তো সে শিখে নিয়ে মেশিন শিখেছো, মেশিন লার্নিং করিয়েছো, শিখিয়েছো, এবং যখন তার সামনে জল ছবি তুমি দেখিয়েছো, সে বলে দিয়েছে এটা জল। যে এটা কিভাবে বললো, এটা তুমি ডেটা দিয়ে দিই। সেরকমই কোনো কোম্পানি দুর্গাপুজোর সময় কতটা সেল হয়েছে সেটার ডেটা তাকে দিয়েছে, মেশিনকে শিখিয়েছে, সেটার উপরে সে নিজের অ্যালগোরিদম তৈরি করেছে কম্পিউটার, সেই অনুসারে পরবর্তী মাসগুলোতে কি কতটা সেল হতে পারে সেটার কিন্তু একটা প্রেডিকশন করছে, ঠিক আছে, কম্পিউটার। তো একটা আভাস দিচ্ছে যে দেখো পরবর্তী মাসগুলোতে এরকম, যদি দুর্গাপুজোর সময় এরকম সেল হয়ে থাকে আইফোনে, তাহলে পরবর্তীতে এই এই হারে কিন্তু সেল হতে পারে, ঠিক আছে। তো আই হোপ তোমরা সকলে বুঝে গেছো, ডিপ লার্নিং, মেশিন লার্নিং বেসিক আইডিয়া একটু হয়ে গেছে। তো যখন তোমরা পড়বে এগুলো নিয়ে ডিটেলসে, আরো কিন্তু তোমরা ডিটেলসে জানবে এগুলো নিয়ে, ঠিক আছে। তো আই হোপ বেসিক আইডিয়া কিন্তু আমি দিতে পেরেছি। এরপরে যে আমরা সাবজেক্টস, মাইনর সাবজেক্ট গুলো দেখবো, সেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। কনজিউমার বিহেভিয়ার কি দাদা? কনজিউমার বিহেভিয়ার হলো যে কনজিউমারের, যে আমরা কনজিউম করছি কোনো প্রোডাক্ট, তারাই হচ্ছে কনজিউমার, ঠিক আছে। এখানে বলতে পারো যেমন ডেটা, আমরা ডেটা ইউজ করছি, এখানে যদি আমরা জিওর
পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে জিওর জন্য আমরা হচ্ছি কনজিউমার, ঠিক আছে, যেখানে আমরা ইন্টারনেট ইউজ করছি। তো কনজিউমারের বিহেভিয়ার কি রয়েছে, যখন প্ল্যান বাড়ানো হয়েছে তাদের বিহেভিয়ার কেমন হচ্ছে, ঠিক আছে, তারা কিভাবে রেসপন্স করছে, সেই বিহেভিয়ার অ্যানালিসিস করে, ঠিক আছে, বিহেভিয়ার অ্যানালিস করে দেন ওই রকম ভাবে ডিসিশনস গুলো তৈরি করা। সো এই কনজিউমার বিহেভিয়ারের মধ্যে কিন্তু তোমরা সেই সমস্ত জিনিসগুলো তোমরা শিখতে চলেছো, কিভাবে কনজিউমার বিহেভিয়ারকে অ্যানালিসিস করা হয়, ঠিক আছে, এবং সেটা অ্যানালিসিস করার পর কিভাবে ডিসিশন তৈরি করা হয়। এই বিষয়গুলো কিন্তু তোমরা এখানে এই কনজিউমার বিহেভিয়ার ম্যানেজমেন্ট সাবজেক্টে শিখতে চলেছো। আই হোপ ক্লিয়ার দাদা। এবার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মধ্যে কি রয়েছে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মধ্যে ধরো কোনো প্রোডাক্ট লঞ্চ হয়েছে, সেই প্রোডাক্টকে কিভাবে মার্কেট করা হবে, মার্কেটিং স্ট্র্যাটেজি, কিভাবে অ্যাডভার্টিজমেন্ট করা হচ্ছে, ঠিক আছে, সেই স্ট্র্যাটেজিগুলো তৈরি করা হয়, বা ডিজিটাল প্ল্যাটফর্ম কিভাবে তৈরি করা হবে তার স্ট্র্যাটেজি, বা সেলস স্ট্র্যাটেজি কিভাবে বিক্রি করা হবে সেলস স্ট্র্যাটেজি। সেই জিনিসগুলো কিন্তু ডিফারেন্ট ব্যবসার ডিফারেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে তোমরা এখানে শিখবে, প্লাস সেগুলোকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে সেটাও কিন্তু এখানে তোমরা শিখতে চলেছো। সো আই হোপ ক্লিয়ার দাদা। এবার পরবর্তী যে মেজর সাবজেক্ট সেটা হচ্ছে রিসার্চ মেথডোলজি। রিসার্চ মেথডোলজির মধ্যে ট্রেডিশনাল যে রিসার্চ আমরা করে থাকি ডেটা নিয়ে, পার্টিকুলার কোনো বিষয় নিয়ে আমরা রিসার্চ করতে চাই, সেই ডেটা আমাদের কাছে রয়েছে এবং সেই ডেটা থেকে আমরা পার্টিকুলার বিষয় নিয়ে রিসার্চ করব। তো ট্রেডিশনাল রিসার্চের জন্য কোন কোন মেথডগুলো আমরা ইউজ করে থাকি, কোন কোন স্টেপ ফলো করতে হবে, সেগুলো কিন্তু তোমরা রিসার্চ মেথডোলজির মধ্যে শিখতে চলেছো। যেমন ডেটার থেকে প্রথমে ডেটা আইডেন্টিফাই করা, ঠিক আছে, পার্টিকুলার তথ্যকে আইডেন্টিফাই করা কোনটা তোমার প্রয়োজন, দেন আইডেন্টিফাই করবার পর ডেটা সিলেকশন, ঠিক আছে, ডেটাকে সিলেক্ট করা, ওখান থেকে পার্টিকুলার তুমি কোনো ডেটা সিলেক্ট করবে, দেন ডেটা এক্সট্রাক্ট করে ডেটা প্রসেসিং, দেন ডেটা অ্যানালিসিস, ঠিক আছে, বা ভিজুয়ালাইজেশন, যেখান থেকে আমরা রিপোর্ট তৈরি করে বিজনেসকে দেবো, ঠিক আছে, যারা বিজনেসের ডিসিশন মেকার বা যারা ডিসিশন নিয়ে থাকে তারা ওটা দেখে রিপোর্ট দেখে ডিসিশন নেবে। সো এই হচ্ছে আমাদের মেইনলি রিসার্চ মেথডোলজির মধ্যে ডিফারেন্ট মেথডস গুলো, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা আরো ডিটেলসে রিসার্চ মেথডোলজির মধ্যে শিখতে চলেছো। এর পরবর্তী যেটা বিষয় সেটা হচ্ছে দাদা থার্ড নম্বর সাবজেক্ট, সেটা হচ্ছে দাদা কম্পিউটার ভিশন অ্যান্ড ইমেজ প্রসেসিং। এটা যেমন থিওরি সাবজেক্টস এর এক্সামে 3 ক্রেডিটস, প্র্যাকটিক্যালে 2 ক্রেডিটস, ঠিক আছে, সবগুলো সাবজেক্টে যাদের ল্যাব রয়েছে সবার মধ্যেই সেম 2 ক্রেডিট। এবার আমরা ওয়ান বাই ওয়ান দেখব। কম্পিউটার ভিশনে প্রথমে ডিসকাস করে নিই এবং ইমেজ প্রসেসিং। ইমেজ প্রসেসিং আর কম্পিউটার ভিশনের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। দেখো, ইমেজ প্রসেসিং এর মধ্যে ইমেজকে আমরা ইনপুট দিচ্ছি, ঠিক আছে, কম্পিউটারের মধ্যে, এবং আউটপুট হিসেবে আমরা ইমেজই পাচ্ছি, সেটা হচ্ছে ইমেজ প্রসেসিং এর পার্ট। কম্পিউটার ভিশনের মধ্যে আমরা ইমেজ অ্যাজ এ ইনপুট দিচ্ছি, বাট আমরা ইমেজ অ্যাজ এ আউটপুট পাচ্ছি না, সেখানে কি পাচ্ছি, তথ্য পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে কম্পিউটার ভিশনের পার্ট। আর ইমেজ প্রসেসিং এর পার্ট ছবি ইন ছবি আউট, ঠিক আছে, ছবি যাচ্ছে ছবি বের হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইমেজ প্রসেসিং, তাই এটার নাম ইমেজ প্রসেসিং। যেমন আমি যদি তোমাদের রিয়েল এক্সাম্পল দিই, যখন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করো, তো ওখানে ফর্ম ফিল করবার সময় লাস্টে ডকুমেন্টস আপলোড করতে হয়, তো বলা হয়ে থাকে ক্লিয়ারলি যে তোমার আন্ডার 50 KB সাইজ হতে হবে, ঠিক আছে, তোমার যে ছবি রয়েছে ফটো রয়েছে, ঠিক আছে, সেটার সাইজ আন্ডার 50 KB হতে হবে। এবার আমার ছবি রয়েছে 100 KB, ঠিক আছে, 100 KB আমার সাইজ, বা এখানে বলা আছে 500, সরি, এখানে বলা আছে ধরো 50 KB, ঠিক আছে, 50 KB, আর 100 KB আমার অ্যাকচুয়াল ফটো সাইজ, এবং বলা হয়েছে আন্ডার 50 হতে হবে। তো এবার আমরা কি করব, এবার আমরা অনলাইনে গিয়ে সার্চ করে ছবি আপলোড করে সাইজকে রিডিউস করে নিই বা কম্প্রেস করে দিই, ঠিক আছে, সো সঙ্গে সঙ্গে আমরা ছবি আপলোড করেছি, ছবি আপলোড হয়ে যাওয়ার পর আমাদের ছবিটা সেম ছবি, সমস্ত কিছু সেম, যে সাইজ কমে এসছে, ঠিক আছে, সাইজ কমে এসে কত হয়েছে দাদা, 50 KB, আন্ডার 50 KB হয়ে গেছে, এই যে এটা হলো ইমেজ, আমরা আপলোড করলাম, ইমেজই পেলাম, এটা ইমেজ প্রসেসিং। প্লাস অনেক সময় বলা হয়ে থাকে যে তোমার ফটোর ফরম্যাট জেপিজি রয়েছে, বাট আমরা জেপিজি ফরম্যাট নেব না, আমাদের দরকার পিএনজি। তো জেপিজি থেকে আমরা অনেক সময় গুগলে সার্চ করে জেপিজি টু পিএনজি কনভার্টার লিখে সার্চ করে
আমরা ছবিটাকে জেপিজি টু পিএনজি কনভার্ট করে নিই। এখানে কি করছি, আমরা জেপিজি ফরম্যাটে একটা ফটো আপলোড করছি আমাদের নিজের, দেন আমরা সেই আমাদের সেম ফটোই পাচ্ছি বাট পিএনজি ফরম্যাটে। এখানে কি হলো, এখানে ইমেজ প্রসেসিং হলো, ঠিক আছে, ইমেজ প্রসেস হলো, ইমেজ আমরা এটা ইনপুট দিয়েছি, আপলোড করেছি এবং ডাউনলোড হলো আমাদের পিএনজি ফরম্যাটের ছবি। সো ইমেজ ইন ইমেজ আউট, এটা ইমেজ প্রসেসিং এর পার্ট, ঠিক আছে দাদা। এরপরে যে কম্পিউটার ভিশনে যেমনটা বললাম, কম্পিউটার ভিশনের যদি একটা রিয়েল এক্সাম্পল নিই সেটা হচ্ছে ফেস রিকগনিশন। ফেস রিকগনিশনের মধ্যে দাদা দেখো আধার কার্ডের অনেক তথ্য, সেখানে সবার কিন্তু ফেসের ছবি নেওয়া হয়েছে, এবার সবার ফেসের ওখানে রয়েছে। এবার ধরো কম্পিউটারকে সমস্ত আধার কার্ডের ডেটা দেওয়া হলো, কম্পিউটার সেই ডেটা থেকে শিখে নিয়েছে। এবার তুমি সেই কম্পিউটারকে, সেম কম্পিউটারকে তুমি তোমার ফ্রেন্ডের ছবি দিয়েছো, ছবি দিয়ে বলেছো এই ছবি দেখে বলো ইনি কে। সঙ্গে সঙ্গে কম্পিউটার কি করবে, তুমি ছবি দিলে তোমার বন্ধুর ছবি, ধরো বন্ধু তন্ময়, ঠিক আছে, তন্ময়ের ছবি আমরা দিয়েছি কম্পিউটারকে, সেই কম্পিউটার যেই কম্পিউটার আধার কার্ডের ডেটা আমি দিয়ে ওকে শিখিয়েছি, সেই কম্পিউটার তন্ময়ের ছবি নিয়েছে, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আচ্ছা, সব ম্যাচ করার পর ফেস ম্যাচ করছে ডেটাবেসের সাথে, ম্যাচ করবার পর বলে দিয়েছে যে এটা হচ্ছে তন্ময়। সঙ্গে সঙ্গে তোমার কাছে কম্পিউটারের ডিসপ্লেতে শো হলো নাম তন্ময়, বাড়ি এখানে, মোবাইল নাম্বার এটা, ঠিক আছে, ইমেল আইডি এটা, অ্যাড্রেস এটা, পিনকোড এটা, সমস্ত তথ্য চলে এলো তোমার। সেক্ষেত্রে তন্ময়ের ছবি এলো না, তন্ময়ের তথ্য এলো, ঠিক আছে। এখানে আমি তন্ময়ের ছবি দিয়েছিলাম এবং সো ছবি ইন, ইনফরমেশন আউট, এটা কম্পিউটার ভিশনের পার্ট। সো আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি কম্পিউটার ভিশন ইমেজ প্রসেসিং কি। সো এই ছিল তোমাদের মেনলি এখানে ইনার টেকনোলজি বলতে পারো বা বেসিক জিনিসগুলো যেটা এখানে তোমরা শিখতে চলেছো, ঠিক আছে। সো এটা নিয়ে যখন তোমরা পড়বে আরো ডিটেলসে শিখবে, ঠিক আছে, যেমনটা বলছি তোমরা যখন এগুলো নিয়ে স্টাডি করা শুরু করবে আরো ভেতরে তোমরা ডেপথে চলে যাবে, এই জিনিস টেকনোলজি গুলোর কিভাবে কাজ করছে, কোন কোন বিষয়গুলো এখানে ইনভলভ রয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু তোমরা কিন্তু এখানে ডেপথে শিখবে। সো আই হোপ আমি বেসিক আইডিয়াটা কিন্তু এটারও দিতে পেরেছি। সো স্টিল যদি কোনো কনফিউশন থেকে থাকে বা ডাউট কোথাও থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানিও যে দাদা এখানে বুঝতে পারিনি বা এটা নিয়ে কনফিউশন রয়েছে, আমি যতদূর সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। আর আরো যদি তোমাদের কোনো পার্টিকুলার সাবজেক্টস নিয়ে কোনো টপিক নিয়ে রিকোয়েস্ট থাকে প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আমি ট্রাই করব সেই রিকোয়েস্টের উপর ভিডিও বানানো, ঠিক আছে না। সো তোমাদের রিকোয়েস্ট যদি কোনো পার্টিকুলার টপিক নিয়ে থাকে প্লিজ সেটা জানাতে ভুলবে না। সো এবার পরবর্তী আমাদের 8th সেমিস্টারে কি কি সাবজেক্টস রয়েছে দাদা, 8th সেমিস্টারে আমাদের রয়েছে আইওটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আইওটি কি দাদা, ইন্টারনেট অফ থিংস, আইওটির ফুল ফর্ম ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে। ইন্টারনেট অফ থিংস, থিংস মানে এখানে ফিজিক্যাল অবজেক্টকে বোঝানো হচ্ছে। তো যখন ফিজিক্যাল অবজেক্ট গুলো ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড থাকে এবং একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থেকে, ঠিক আছে, মানে তারা কমিউনিকেট করছে, কথা বলছে, এই বিষয়টাই হচ্ছে তোমাদের আইওটি, ঠিক আছে, যেখানে মাল্টিপল ফিজিক্যাল ডিভাইসেস বা ইলেকট্রনিক কম্পোনেন্ট হতে পারে বা ফিজিক্যাল কোনো অবজেক্ট হতে পারে যারা ইন্টারনেটের থ্রু কানেক্টেড থাকে এবং কথা বলে। এবার এটার যদি আমি রিয়েল এক্সাম্পল আমি তোমাদের দিই সেটা হচ্ছে ঘরের মধ্যে ইন্টারনেটের থ্রু তোমার ঘরের রুমের লাইট অন অফ করা। ধরো তোমার রুমের মধ্যে লাইট জ্বলছে, ঠিক আছে, লাইট জ্বলছে, এবার তুমি চাইছো যে আমি এমন একটা সিস্টেম বানাবো, আমি দেশের কোথাও মানে কোনো দেশেই চলে যাই না কেন, পুরো বিশ্বের যেখানেই থাকি না কেন, আমি মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমি আমার রুমের লাইট অফ করতে চাই, ঠিক আছে, অনেক সময় ভুলে যাই। তো আমি ধরো লাইট রেখে অন রেখে আমি আমেরিকায় চলে গেলাম, কেউ নেই, তো আমি এরকম সিস্টেম বানাতে চাই যেখানে আমি ইন্টারনেটের থ্রু আমার রুমের লাইট বন্ধ করতে পারবো, সেটাই আইওটির একটা এক্সাম্পল বলতে পারো। সেক্ষেত্রে তোমার বাড়িতে তুমি ছোট্ট ইলেকট্রনিক গ্যাজেট বসিয়ে রেখেছো যেটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে রেখেছো এবং সেটাকে পাওয়ার দিয়ে রেখেছো যে সেটা আমার রুমের লাইট অন অফ করতে পারবে যখন সেরকম সিগন্যাল পাবে, ঠিক আছে, ইন্টারনেট থ্রু। তো এবার তোমার সেই ইলেকট্রনিক গ্যাজেটস রুমের মধ্যে, বাইরে তুমি চলে আছো, বাইরে তোমার মোবাইল ফোন, সেখানে অ্যাপ্লিকেশন বা সেখানে কোনো প্রোগ্রাম চলছে, সেই মোবাইল তোমার ডিভাইস প্রোগ্রামের থ্রু কমান্ড ইন্টারনেটের মাধ্যমে তোমার ডিভাইসে পাঠাচ্ছে রুমের মধ্যে এবং সেই ডিভাইস সঙ্গে সঙ্গে লাইট অফ করে দিচ্ছে,
যখন মোবাইলে তুমি অফ ক্লিক করলে, যখন অন ক্লিক করলে সেরকম প্রোগ্রাম রান হলো তোমার মোবাইল অ্যাপের মধ্যে, বা সেই কোড রান হলো সেখানে, সেরকম সিগন্যাল তখন ইন্টারনেটের থ্রু তোমার রুমের ডিভাইসে চলে গেছে, ডিভাইস তখন সঙ্গে সঙ্গে সেটাকে অন করে দিয়েছে। সো এইটা কিভাবে হলো, তোমার ঘরের ইলেকট্রনিক ডিভাইস বা কম্পোনেন্টটি ইন্টারনেটের মাধ্যমে তোমার মোবাইলের সাথে কানেক্টেড, বা মোবাইলের মধ্যে থাকা সফটওয়্যার বা প্রোগ্রামের সাথে কানেক্টেড, ঠিক আছে। সেখানে ফিজিক্যাল দুটো ডিভাইস কানেক্টেড রয়েছে ইন্টারনেটের মাধ্যমে, এবং একে অপরের সাথে কথা বলছে। যখন অন করতে বলছে অন হয়ে যাচ্ছে, যখন অফ করতে বলছে অফ হয়ে যাচ্ছে। সেগুলো কিভাবে হচ্ছে? এগুলো ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, এবং এগুলোই হচ্ছে এক্সাম্পল আইওটি, ঠিক আছে। সো বিভিন্ন ছোট ছোট এই প্রজেক্টস গুলো, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ইউজ করে ইন্টারনেটের মাধ্যমে এই এই জিনিসগুলো যখন ইউজ করে থাকি, সেটাই আমরা আইওটি মেনলি বলে থাকি, ঠিক আছে। তাই এটাকে বলা হচ্ছে ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে। ফিজিক্যাল অবজেক্ট বা থিংস, ঠিক আছে, যেখানে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকে তারা। তো এরকম ছোট ছোট আরো প্রজেক্ট রয়েছে, যারা ইলেকট্রনিক্স, ইন্টারনেট, প্রোগ্রামিং এগুলোর প্রতি খুব ইন্টারেস্টেড রয়েছে। তো তাদের জন্য খুবই ইন্টারেস্টিং এই সাবজেক্ট হতে চলেছে আইওটি, এবং তার প্রজেক্ট যদি তোমরা বানাও আরো এনজয় করতে চলেছো, ঠিক আছে। তো এগুলো ইউটিউবে সার্চ করলে অনেক প্রজেক্ট দেখতে পারবে, বেশ দেখে তোমাদের বেশ মজার লাগবে, এবং যদি করো এবং এগুলোর প্রতি যদি খুবই ইন্টারেস্ট থাকে, যখন এগুলো রিয়েলে করবে আরো মজার লাগবে, ঠিক আছে দাদা। আই হোপ এটা ক্লিয়ার। এবার এরপরে হচ্ছে আমাদের বিগ ডেটা অ্যানালিটিক্স। বিগ ডেটা অ্যানালিটিক্স বা বিগ ডেটা অ্যানালিসিস বলতে পারো। বিগ ডেটার নামের থেকেই বুঝতে পারছো, বিগ ডেটা মানে যেখানে অনেক অনেক ডেটা, বিলিয়ন্স অফ ডেটা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে প্রতিনিয়ত সেকেন্ডের মধ্যে এত বড় বড় ডেটা আসছে, সেই বিগ ডেটা, ঠিক আছে। এই ডেটাকে সিস্টেমেটিক ওয়েতে প্রসেস করে, ওখান থেকে ইউজফুল ডেটা বের করে, ঠিক আছে, যেটা আমাদের দরকার সেই ডেটাকে এক্সট্রাক্ট করে সেভাবে অ্যানালিসিস করে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বিজনেস ডিসিশন তৈরি করা বা অ্যানালিসিস করা, ঠিক আছে, সেই ডেটার ভালো করে অ্যানালিসিস করা। তো এটা বিগ ডেটা অ্যানালিসিস কি সফটওয়্যার মাধ্যমে করে থাকি আমরা। কিভাবে হয় বিগ ডেটা? কারণ দেখো, ছোট ছোট মোটো ডেটা, ঠিক আছে, ওখানে আমরা করতে পারি, কিন্তু যখন অনেক ডেটা থাকে সেখানে কিন্তু প্রসেসিং পাওয়ারও অনেক প্রয়োজন, ঠিক আছে। সো সেখানে ছোট কম্পিউটার বা ছোট কম্পিউটারের পাওয়ার হলে কিন্তু সেখানে প্রসেসিং করা পসিবল না, সেখানে অনেক বড় প্রসেসিং পাওয়ারের প্রয়োজন। সো সেই বিগ ডেটা কোথায় অ্যানালিসিস, মানে সেই বিগ ডেটাকে কোথায় অ্যানালিসিস করা হয়, কিভাবে করা হয়, কোন প্ল্যাটফর্মে করতে পারি, বেস্ট প্ল্যাটফর্ম কি কি রয়েছে, কিভাবে কাজ করছে বিগ ডেটা অ্যানালিসিস, কেন বিগ ডেটা অ্যানালিসিসের প্রয়োজন, এই বিষয়গুলো কিন্তু তোমরা এখানে শিখবে, ঠিক আছে। এখানে মেনলি বড় লার্জ নাম্বার অফ ডেটা, মানে অনেক অনেক ডেটা এখানে অ্যানালিসিস একবারে করা হয়, ঠিক আছে, সেখান থেকে ইউজফুল ডেটা বের করে। সো আই হোপ তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এখানে এখানে অনেক সময় গুগল ক্লাউডের যে প্ল্যাটফর্ম রয়েছে, গুগল ক্লাউড আমরা ইউজ করে থাকি বিগ ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে। তো এইগুলো কিন্তু তোমাদেরকে আইডিয়া দেওয়া হবে যখন তোমরা স্টার্ট করবে সাবজেক্ট। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। এরপরে হচ্ছে দাদা রিসার্চ প্রজেক্ট। এবার রিসার্চ প্রজেক্টের ক্ষেত্রে অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি আসার পর দাদা, অ্যাবাভ 75% স্কোর করতে পারলে তোমায় কিন্তু রিসার্চ প্রজেক্টে কাজ করবার সুযোগ করে দেওয়া হবে। এবার রিসার্চ প্রজেক্ট কি থাকবে, কি হবে, সেটা ইউনিভার্সিটি বা কলেজ তোমায় জানিয়ে দেবে, ঠিক আছে। এবং 75%-এর অ্যাবাভ হলেই রিসার্চ প্রজেক্টে কাজ করতে পারবে। বাট ইন রিয়ালিটি সেটা থাকবে না, কম হলেও তোমায় কাজ করতে দেবে, সেটা তো পরবর্তীতে আমরা জানবো। কারণ এখন এটা নিয়ে কিন্তু বলতে পারো রিয়েল ডেটা নেই। কেন নেই দাদা? কারণ 2023-24 থেকেই এই সিলেবাস কার্যকরী হয়েছে। তো এখনো জাস্ট তোমাদের আগে যে দাদা দিদিদের ব্যাচ চলে গেছে, ঠিক আছে। তো তোমাদের আগের বছরে যারা অ্যাডমিশন নিয়েছিল দাদা দিদিরা, তাদের থেকেই কিন্তু এই সিলেবাস স্টার্ট হয়েছিল। সো এখনো তারা কিন্তু 8 সেমিস্টারে পৌঁছয়নি। তো তাদের রিসার্চ প্রজেক্ট এখনো স্টার্ট হয়নি। যখন স্টার্ট হয়ে যাবে তখন সেখান থেকে আমরা কিন্তু রিয়েল তথ্য জানতে পারবো যে অ্যাকচুয়ালি 75% হলেই কি রিসার্চ প্রজেক্ট করতে দেবে, না কম হলেও সুযোগ করে দেবে। সো এটা পরবর্তীতে 75% অ্যাভাব রাখার চেষ্টা করবে। অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি কিন্তু সেটাই রয়েছে, অ্যাবাভ 75% হলে রিসার্চ প্রজেক্টে আমরা কাজ করতে পারবো। সেটা ট্রাই করবে, এবং পরবর্তীতে আমরা ধীরে ধীরে জানতে পারবো যে রিসার্চ প্রজেক্ট অ্যাকচুয়ালি 75%-এর উপরে হলেই করতে পারবো, না কম হলেও করা যাবে। তো এই সমস্ত মিলে কিন্তু দাদা আমাদের টোটাল ক্রেডিট পয়েন্ট কত রয়েছে দাদা? 22 ক্রেডিট রয়েছে।
এবং সমস্ত সেমিস্টারের ক্রেডিট যদি একসাথে করা হয়, টোটাল করা হয়, মোট করা হয়, তাহলে মোট কত দাঁড়াচ্ছে দাদা? টোটাল 176 ক্রেডিট। ঠিক আছে, এটা দাদা ক্রেডিট, টোটাল ক্রেডিটের কথা বলছি। যেমন তোমাদের সিনিয়র দাদার দেখতে পারবে এখানে রয়েছে, এখানে 172 ক্রেডিট পয়েন্ট, যেমন পয়েন্ট ইনটু করেছে ক্রেডিটের সাথে, এবং টোটাল বেরিয়েছে ক্রেডিট পয়েন্ট 172 ক্রেডিট পয়েন্ট। আর এটা কিন্তু ক্রেডিট, এখানে ক্রেডিট পয়েন্ট নয়, এটা ক্রেডিট। ঠিক আছে, 176 ক্রেডিট, আর এটা হচ্ছে 172 ক্রেডিট পয়েন্ট। সো আই হোপ ডিফারেন্স তোমাদের ক্লিয়ার, কি ডিফারেন্স রয়েছে ক্রেডিট আর ক্রেডিট পয়েন্টের মাঝে। সেখানে টোটাল ক্রেডিট রাখা হয়েছে, হিসাব করা হয়েছে, এখানে ক্রেডিট পয়েন্ট হিসাব করা হয়নি। সো টোটাল ক্রেডিট এতগুলো রয়েছে, এবং প্রত্যেকটা সেমিস্টারে সাবজেক্ট ওয়াইজ কি কি রয়েছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। সো যতটা বেশি ক্রেডিট তত বেশি তোমাকে সেখানে ফোকাস করতে হবে সেই সাবজেক্টসতে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বিএসসি ইন আইটি ডেটা সায়েন্সের সিলেবাস নিয়ে। আই হোপ ভিডিওটি, এই যে তোমরা এখনো অবধি দেখে যাচ্ছ, আশা রাখছি যে পুরো ভিডিওটা দেখার পর তোমাদের সম্পূর্ণ আইডিয়া হয়ে গেছে সিলেবাস নিয়ে, বেসিক আইডিয়া দিতে পেরেছি। আবারও বলছি, স্টিল যদি কোনো কনফিউশন থেকে থাকে দাদা, প্লিজ কমেন্ট করে জানাবে, আমি যতদূর সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। আমি আমার পুরোটা ট্রাই করেছি তোমাদের সাবজেক্টস গুলো নিয়ে বেসিক আইডিয়া দেওয়ার। ঠিক আছে, কি কি সাবজেক্টস পড়তে হবে, ক্রেডিট কি, সমস্তটা এখানে কিন্তু আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে, যারা তোমরা এখনো অব্দি এই ভিডিওটা দেখে যাচ্ছ। কারণ দেখো, এখানে ভিডিওটা যদি আমি সেভাবে বানাই যে জাস্ট নির্ধারিত কিছু সময় ধরে সেটা নিয়ে কথা বলতে হবে, তাহলে খুব জাস্ট ওপরে ওপরে আমি বলে, কম্পিউটার ভিশন, ইমেজ প্রসেসিং বলে কিন্তু আমি এখান থেকে ভিডিও 10 মিনিট 20 মিনিটে শেষ করতে পারতাম। কিন্তু এখানে তোমাদের যেহেতু বেসিক আইডিয়া আমি দিতে চাইছি, কারণ ওপরে তো পড়লে তো আমি পড়েই দিতে পারতাম, সেটা ইজিলি তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে সেটা পড়ে সিলেবাস আমরা কভার করে দিতে পারবো। বাট আমি যখন এই তোমাদের সিলেবাসের ভিডিওটা বানাচ্ছি, যখন যা যা আমার মনের মাইন্ডে চলছে, ঠিক আছে, পুরোটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কি কি বিষয়গুলো রয়েছে, কি কি বিষয় হয়ে থাকে। ঠিক আছে, সো দ্যাট তোমরা একটা আইডিয়া নিতে পারো যে দাদা হ্যাঁ, এই রকম জিনিসটা এটা এই সাবজেক্টস এর মধ্যে হয়ে থাকে, সো দ্যাট তোমাদের এক্সট্রা করে কোথাও গিয়ে সার্চ না করতে, এখানে কি হয়, ওটাতে কি হয়। সো আই হোপ এই ভিডিওর শেষে তোমাদের বেসিক একটা আইডিয়া হয়ে গেছে, এবং আমার উদ্দেশ্য সেটাই ছিল যে পুরো, মানে কোথাও ব্রেক না করে, কোথাও কোনো কিছু ফিল্টার না করে ওপেন কথা বলা, ওপেন সাবজেক্টস গুলো নিয়ে কথা বলি, এবং তোমাদের বেসিক আইডিয়া দিতে পারি। তো এই ছিল আমার পুরো উদ্দেশ্য এই ভিডিও বানানোর। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, সম্পূর্ণ আইডিয়া হয়ে গেছে। তো আজকের এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর যদি পার্টিকুলার কোনো রিকোয়েস্ট থেকে থাকে তোমাদের, সেটাও মেনশন করতে ভুলবে না। সো আজকে ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই, টাটা, টেক কেয়ার।